সালামু আলাইকুম, সবাই কেমন আছো? তোমরা আমার কথা শুনতে পাচ্ছ কিনা, এভরিথিংস ক্লিয়ার কিনা একটু দ্রুত জানাও, দেন আমরা ক্লাস শুরু করি। কমেন্টে সবাই জানাও। আমি ভালো আছি, তোমরা সবাই ভালো আছো? জার্নিটা বেশ হেক্টিক। ভার্সিটি ব্যাসের একটাই প্রবলেম, সেটা হলো যে অনেক দিন পর পরীক্ষা হয়। বলো তো কী প্রবলেম? অনেক দিন পর পরীক্ষা হয়, হাতে যথেষ্ট পরিমাণ সময় পাওয়া যায়। কেন আমি এটাকে প্রবলেম বলছি? প্রবলেম এই জন্য বলছি, অনেকে আর্টস ফিল করে না। টাইম যত কনজেস্টেড, একটা স্টুডেন্টের আর্টস তত বেশি। বুঝতে পেরেছো সবাই? এভরিথিংস ক্লিয়ার? ওকে, সব যদি ক্লিয়ার হয়ে যায় তাহলে আমরা শুরু করি। সানগ্লাস পরার কারণে আই কন্ট্যাক্ট হবে না। আই কন্ট্যাক্ট না হওয়ার একটা বড় কারণ হলো ক্লাসরুমে প্রচুর পরিমাণে আলো। আলোর দিকে তাকাইলে আমার মাথা ব্যথা করে। সো এটা আমার হচ্ছে সেফ গার্ড। ওকে, প্রশ্ন আসবে কোথা থেকে তার আগে বলে রাখি, গত ভার্সিটি ব্যাচে 23 ব্যাচে একটা দারুণ ঘটনা ঘটেছিল। সেটা হলো স্লাইডগুলো যদি কেউ স্লাইড রিভিশন দিয়ে যাইতো তাহলে 100% এমসিকিউ কমন পাইতো। বুঝতে পেরেছো? এই জিনিসটা মাথায় রাখবা। তাহলে স্লাইডে কি পড়ানো হচ্ছে এইটা খুব জরুরি জিনিস। বই যখন পড়বা স্লাইডের সাথে ম্যাচ করবা। স্লাইডে ভাইয়া কি পড়াইছে, বইটা খুলেছি, ওকে এই জিনিসগুলো পড়াইছে, ভেরি গুড, তাহলে আমি এখন প্রসিড করব। এই জিনিসটা মাথায় থাকবে। স্লাইড খুবই গুরুত্বপূর্ণ ক্লাসের, কারণ স্লাইডে যা লেখা থাকবে বই থেকে সেই টপিকগুলো খুব ভালো করে পড়তে হবে। স্লাইড থেকে প্রশ্ন আসবে না, আমি আরেকবার বলতেছি, স্লাইড থেকে প্রশ্ন আসবে না। স্লাইড হচ্ছে এন্ট্রি টু টেক্সট বুক। টেক্সট বুকের কোন জায়গায় যাবা স্লাইডগুলো দেখে দেখে চেক করতে হবে। ঠিক আছে? স্লাইডে অ্যাকচুয়ালি কিছুই মিসিং থাকে না, সব কিছুই পড়ানো হয়। সো সবার আগে চলে আসি, আজকের চ্যাপ্টারটা আমরা 3 ভাগে ভাগ করেছি। সো এইটা 3টা ক্লাসের ফার্স্ট ক্লাস। ফার্স্ট ক্লাসে আমরা কি কি পড়বো দেখো, 2টা পর্ব পড়বো। এটা হচ্ছে 2 নম্বর পর্ব, এটা হচ্ছে 5 নম্বর পর্ব। 2টা পর্ব পড়বো। সিলম পড়বো, ভ্রূণস্তর পড়বো, গঠন মাত্রা পড়বো। আমার কাছে স্লাইড আসলে আছে কয়টা? 24টা স্লাইড আছে। 24টা স্লাইড মানে যে 24টাই পড়ানো লাগবে তা না, তোমাদের নিজের জন্য 12টা স্লাইড এখানে আছে। ক্লাসের মধ্যে রিভিশন হয়ে যাবে, ক্লাসের মধ্যেই রিভিশন হয়ে যাবে। এখানে 12টা স্লাইড হয়তো আমরা পড়াবো। ঠিক আছে? ভয় পাবো না। সো স্লাইড 1, স্লাইড 1, মলাস্কা এ টু জেড। বলো তো মলাস্কা কত নম্বর পর্ব? পর্ব 5। মলাস্কা সেম ওল্ড স্টোরি। মলাস্কা মনে রাখবো আমরা মেয়ে দ্বারা, একটা মেয়ে। ওকে, সো আমরা এখন শুরু করি মলাস্কা। বলো তো মেয়েরা পৃথিবীতে ছেলেদের থেকে বেশি না মেয়েদের সংখ্যা বেশি? ছেলেরা ছেলেদের সংখ্যা বেশি, তাহলে মেয়েরা কি সংখ্যায় দ্বিতীয় না? তাহলে এটা একটা প্রশ্ন যে কোন পরের প্রাণীরা সংখ্যায় পৃথিবীতে দ্বিতীয়? মলাস্কা পরের প্রাণীরা। ঠিক আছে, এর একটা বড় কারণ আছে। মলাস্কা এমন কোনো জায়গায় নাই মলাস্কা থাকে না। একবার সমুদ্রের তলদেশ থেকে শুরু করে সমুদ্রের উপর পর্যন্ত, স্থলে থাকে, স্থলে শুধু গাছেও থাকে। বুঝতে পারছো? সব জায়গায় থাকে, সব পরিবেশে এরা থাকতে পারে। এই জন্য দেখো সংখ্যায় এরা হচ্ছে দ্বিতীয়। আশা করছি বুঝতে পেরেছো। সো মেয়ে দ্বারা মনে রাখবো। 2 নাম্বার, 2 নাম্বার, লুক অ্যাট দিস। বলো তো মেয়েরা নরম মনের না? মুহিব, নরম মনের কি না? 2 নাম্বার, নরম মানে কি? হাড্ডি না মাংসল? মাংসল। জাস্ট স্টেপ বাই স্টেপ গল্পটা শোনো। 3 নাম্বার যদি প্রশ্ন বলি, মেয়েরা নরম সরম মনের, নরম বলতে মাংসল বোঝায়, ফ্লেশই বোঝায়, তাহলে 3 নাম্বার যে জিনিসটা আমি বলবো সেটা হলো, দেখো তো যদিও নরম সরম, বাট তারা একবার যাকে মন দিয়ে ফেলে এইটাকে তুমি ভাঙতে পারবা না। সেকেন্ড চয়েস বলে এদের কিছু নাই। বুঝতে পেরেছো? তাহলে বলো তো খণ্ডকায়িত নাকি অখণ্ডকায়িত? তাই না? এখন দেখো এখানে একটা মিল আছে। এই যে মাংসল বা নরম, এই কথাটার সাথে কিন্তু মলাস্কার আরেকটা মিনিং আছে, দ্যাট ইজ কল কম্বোজ।
কম্বোজ প্রাণী। কম্বোজের কিন্তু দুইটা মিনিং আছে, একটা হলো নরম দেহি, একটা স্লো, বুঝছো, ধীরে চলাচল করে। শামুক, ঝিনুক স্লো চলাচল করে, ঠিক আছে। মাঝে মাঝে কিন্তু এভাবে বলা হয়, আরে তুমি তো কম্বোজ প্রাণী। কম্বোজ প্রাণী মানে কি, তুমি তো স্লো চলাচল করো। ওকে, নেক্সট মুহিব, এখন আমি একটা কথা বলি, সেটা হলো যে এটা আমরা বুঝলাম, ঠিক আছে। একদিন এই মলাস্কা বা মেয়ে রাস্তা দিয়ে যাচ্ছিল। এখন মেয়ে মানুষ স্বাভাবিকভাবে অনেকে পর্দা করে, সে পর্দা করে, তাহলে বলো তো এদের দেহে একটা আবরণ আছে না? আবরণ আছে না? এই আবরণটা যেহেতু মেয়ে, তাহলে ছেলেদের চোখ থেকে বাঁচার জন্য আবরণটা পড়ছে, রাইট? তাহলে ম্যানদের চোখ থেকে বাঁচার জন্য নাকি উইমেনদের চোখ থেকে বাঁচার জন্য? ম্যানদের চোখ থেকে বাঁচার জন্য। তাহলে বলো তো আবরণটার নাম কি হবে? ম্যান্টল, রাইট? রাইট? তাহলে ম্যান্টল নামক একটা আবরণ আছে, খুব ভালো করে খেয়াল রাখবে, এটা পরীক্ষায় আসবে, ঠিক আছে। মাঝে মাঝে হয় না মুহিব, আমরা একটা আবরণ প্রত্যেক দিন পড়তেছি, ভালো করে দেখো, এই যে আবরণটা পড়তেছি এটা পাতলা নাকি হচ্ছে পুরু? পাতলা, রাইট? তাহলে ম্যান্টল যেটা, এটা কেমন পর্দা বলো তো তোমরা? পাতলা পর্দা। তাহলে প্রত্যেক দিনে একটা সে পাতলা পর্দা পড়ছে, পাতলা পর্দা করছে। এখন তোমরা আমাকে বলো তো, সে যদি রেগুলার গোসল না করে, পাতলা পর্দার উপরে কি ময়লা জমবে না? ময়লার উপর ঘাম জমবে না? কাদা হবে না? তাহলে উপরে একটা শক্ত লেয়ার ক্রিয়েট হবে না? তাহলে পাতলা লেয়ারের উপরে আরও একটা শক্ত লেয়ার ক্রিয়েট হয়, মাথায় রাখবা। এটা একটা প্রাণী, এইটা হলো পাতলা লেয়ার, তার উপর আর একটা লেয়ার ক্রিয়েট হয়, ভালো করে খেয়াল করো। তাহলে ভেতরের পাতলা লেয়ারটার নাম কি? ম্যান্টল। তাহলে বাইরে যে লেয়ারটা তৈরি হবে, এটা শক্ত না মুহিম? শক্ত কি না? তাহলে শক্তকে আমরা কি খোলক বলতে পারি না? খোলকের ইংলিশ কি? শেল। তাহলে আবার আমরা গল্পটাতে চলে যাই। পৃথিবীতে মেয়েরা সংখ্যায় দ্বিতীয়। মেয়েটা একটা পর্দা করে, পাতলা পর্দা। পাতলা পর্দা ম্যানদের চোখ থেকে বাঁচার জন্য, ডেফিনেটলি দ্যাট ইজ ম্যান্টল। খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। ম্যান্টলটা পাতলা, পাতলার উপরে মাঝে মাঝে ময়লা এবং ঘাম জমে যাবে, আর একটা শক্ত লেয়ার তৈরি হয়। শক্ত লেয়ার মানে কি? শেল, রাইট? শেল বা খোলক। ওকে, সে রাস্তায় যাইতেছিল। এখন রাস্তায় যাওয়ার সময় একাইনোডার্মাটা পর্বের এক স্টারফিশ, একাইনোডার্মাটা পর্বের স্টারফিশ প্রথম দর্শনেই প্রেম হয়ে গেছে। সে গিয়ে তার সামনে গিয়ে বসে বলতেছে, উইল ইউ ম্যারি মি? এই তোমরা বলো তো, রাস্তায় দেখা হয়েছে, সেই ছেলেকে যদি না চেনে উইল ইউ ম্যারি মি বললে কি কোনো দিন ওই মেয়ে রাজি হবে? হবে না, ঠিক কি না? তাহলে কি করবে বলো তো? পালাবে না? পালাবে কি না? সরে যাবে কি না? বাট কেমনে সরে যাবে? রিপ্লাই তো দিতে হবে। কি দেখায় রিপ্লাই দিয়েছে? জিহ্বা। তাহলে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেটা হলো এদের একটা জিহ্বা থাকে। জিহ্বা থাকে। বলো তো এই জিহ্বাটা যে দেখাইছে, এই জিহ্বাটা যে দেখাইছে একাইনোডার্মাটা পর্বের প্রাণীকে, তোমরা বলো তো এই জিহ্বাটা তার জন্য খুব নরম সরম জিনিস ছিল নাকি তার জন্য খুবই শক্ত কঠিন জিনিস হয়েছে? কষ্ট পাইছে না? রাইট? সো মনে রাখবা, জিহ্বাটা কি? কঠিন। দেখছো জিহ্বার আবরণটা কি? কঠিন। বলো তো কঠিনের সাথে কাইটিন, কঠিন কাইটিন, কঠিন কাইটিন, কাইটিন মিলতেছে কি না? মিলতেছে কি না? তাহলে জিহ্বার উপরে যে আবরণটা আছে এটা কঠিন আবরণ, কি দ্বারা তৈরি মুহিম? কাইটিন নির্মিত। গল্প কোথায় আছে এখন? একটা শক্ত জিহ্বা দেখিয়েছে, ঠিক কি না? তোমরা কি জানো জিহ্বাটা ঠিক এরকম? এটা যদি একটা প্রাণী হয়, এই যে দেখো জিহ্বাটা এরকম, ঠিক আছে। এখন জিহ্বাটার উপরে শক্ত লেয়ারটার কথা বললাম আমি, কাইটিন, এটা এইরকম, দেখছো? এই তোমরা বলো তো, উপরে এটা খাঁচকাটা 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 না? খাঁচকাটা হইলে কি হবে বলো তো? সে যদি কোনো একটা প্রাণীকে খেতে চায়, তাহলে জিহ্বাটা দেখি সে ঘষে 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 মাংস ছিলে খাবে না? তাহলে এই পরের প্রাণীটার যে জিহ্বা আছে, জিহ্বার উপর একটা কঠিন আবরণ আছে, কঠিন মানে কাইটিন। ওকে, কাইটিনটা আবার খাঁচকাটার কারণে জিহ্বাটাকে দেখে কি করাতের মতো মনে হয় না? তোমরা বলো তো, বাসায় আমাদের মাঝে মাঝে বডিগুলার যখন ধার কমে যায়, বডির উপরে এরকম করে না? বলো তো এই জিনিসটার নাম কি? র্যাত। নাম কি? র্যাত। তাহলে এই জিহ্বাটাকে আমরা কি বলতে পারি? র্যাতের মতো জিহ্বা বা রেতি জিহ্বা, রাইট? রেতি জিহ্বা। রেতি জিহ্বার আবার একটা ইংলিশ নাম আছে, সেটার নাম হলো রেডুলা। মেডিকেল ভর্তি পরীক্ষাতেও এই প্রশ্নটা আসে। তাহলে আমরা প্রথমে দুইটা প্রশ্ন সলভ করলাম, একটা হলো আবরণ যদি প্রশ্ন আসে, আর একটা হচ্ছে জিহ্বা আসবে।
তাহলে বলো এদের জিহ্বা কি কঠিন না নরম? কঠিন। কঠিন আবরণটা কি দ্বারা তৈরি? কাইটিন দ্বারা তৈরি। কাইটিনটা খাঁচ কাটা, এমন খাঁচ কাটা যে এটা কিসের মতো? রেতের মতো, রেতি জিহ্বা, রাইট? রতে রেত, রতে রেডুলা। কি রেডুলা? পরীক্ষা যদি প্রশ্ন আসে রেডুলা কোন পরের প্রাণীদের থাকে? মলাস্কা, রাইট? রেডুলার জায়গায় যদি বলে রেতি জিহ্বা কাদের থাকে? মলাস্কা, রাইট? প্রশ্ন যদি এভাবে করে শামুক এবং ঝিনুকের, শামুক কিংবা ঝিনুকের আবরণের নাম কি? জিহ্বার আবরণের নাম, আর জিহ্বাটার নাম কি? রেতি জিহ্বা। ঠিক আছে, মনে থাকবে। এই যে দেখো জিহ্বা যখন দেখাইছে, দেখানোর পর কি আর ওই স্টারফিশের সামনে এই মেয়েটা থাকতে পারবে? পালাইতে হবে না? বলো পালাবে কি না? তাহলে পালানোর জন্য পা লাগবে না? পা লাগবে কি না? তোমরা আমাকে বলো তো এই প্রাণীটা কি দেহি? নরম দেহি। তাহলে পা গুলোও কি নরম? হাড্ডিসার না মাংসল? মাংসল পা থাকে। সব জানতে হবে না, হ্যাঁ, তবু আমি গল্পের খাতিরে বলতেছি এদের মাংসল পা থাকে। এই বলো তো এইটা যদি একটা প্রাণী হয়, পৃষ্ঠ দেশে পা থাকবে নাকি অঙ্কীয় দেশে পা থাকবে? কোথায় থাকবে? অঙ্কীয় দেশে মাংসল পা থাকে। তো দৌড়াইতে দৌড়াইতে সে যাইতেছে। এই বলো, দৌড়াইতে দৌড়াইতে সে পালাইতেছে। স্টারফিশকে জিব্বা দেখাইছে, সামনে আর থাকতে পারবে? পারবে না, পালাইতেছে। পালাইতে পালাইতে কি হয় বলো তো? কি শ্বাস নিবে কি না? এই বলো কি নিবে? শ্বাস নিবে। তাহলে তোমরা আমাকে বলো তো শ্বাস নিতে গেলে ওর বাইরে একটা আবরণ আছে না? আবরণটার নাম কি? আবরণটার নাম কি? ম্যান্টল। তাহলে বলো তো যে শ্বাস নেয়, ম্যান্টলটা কি একটা শ্বসন অঙ্গ না? মুখের উপরও তো আছে, আছে কি না? তাহলে আমরা ম্যান্টলটাকে শ্বসন অঙ্গ বলতে পারি না? এই যারা মেকআপ করে, মুখের মধ্যে পর্দা করে, তারা কি ওইটা শ্বাস প্রশ্বাসে ব্যবহার করে কি না? তাহলে বলো তো দৌড়ে পা দিয়ে সে পালাইতেছে, পালাইতে পালাইতেছে শ্বাস নিতেছে। তাহলে আমরা এবার চলে আসি শ্বসন অঙ্গ। বলো শ্বসন অঙ্গ তাহলে কি হয়ে গেল? ওই আবরণটাই শ্বসন অঙ্গ হয়ে গেল, রাইট? এখন যদি তোমাদের ছোট্ট একটা প্রশ্ন করে, তোমরা কি কখনো মাটির উপরে কখনো ঝিনুক শামুক দেখছো মাটিতে হেঁটে বেড়াইতেছে বালুকা বেলায়? দেখছো কখনো? তাহলে বলো তো এই প্রাণীটার আমাদের মতো কি ফুসফুস বা পালমোনারি আছে কিনা? আছে কিনা? আছে কিনা? তাহলে এই পর্বের প্রাণীতেই সর্বপ্রথম পালমোনারি অঙ্গ বা পালমোনারি থলির আবির্ভাব হয়েছে। কিসের আবির্ভাব হয়েছে মুহিব? পালমোনারি থলি। তাহলে এই জিনিসটা খুব ভালো করে মনে রাখতে হবে, কোন পর্বের প্রাণীদের সর্বপ্রথম ফুসফুস এর আবির্ভাব হয়? দ্যাট ইজ পালমোনারি থলি। তাহলে দেখছো? তাহলে তোমরা এবার সহজ করে বলো তো এই প্রাণীটা যখন কোথায় থাকে? পানিতে থাকবে কিংবা মাটিতে থাকবে, তখন শ্বসন অঙ্গটার নাম কি? ম্যান্টল। যখন মাটিতে থাকবে তখন শ্বসন অঙ্গটার নাম কি? পালমোনারি থলি বা ফুসফুস। শুধু পানির কথা যদি বলি ম্যান্টল। বলো তো পানিতে আরো একটা জিনিস থাকে না? ফুলকা থাকে না? ফুলকা থাকে কি না? তাহলে আমরা কি বলতে পারি না এদের ফুলকাও আছে? বাট এখানে ইম্পর্টেন্ট কোনটা মুহিব? এখানে ইম্পর্টেন্ট হচ্ছে পালমোনারি থলি এবং ম্যান্টলটা। বলো সে এখন কোথায়? দৌড়ে দৌড়ে পালাইতেছে, পালানোর সময় শ্বাস নিতেছে। তাহলে ম্যান্টলটা একটা শ্বসন অঙ্গ, মাটিতে যেহেতু আছে পালমোনারি থলি একটা শ্বসন অঙ্গ, পানিতেও যখন থাকে তখন ফুলকাটা একটা শ্বসন অঙ্গ, রাইট? তোমরা কি বুঝতে পারছো? তোমরা কি বুঝতে পারছো? দৌড়াইতে দৌড়াইতে তার বান্ধবীর সাথে দেখা। কার সাথে দেখা মুহিব? বান্ধবীর সাথে রাস্তা দেখা। বান্ধবী জিজ্ঞেস করতেছে দৌড়াইতেছো কেন? বলে একটা কাহিনী হয়েছে। কি কাহিনী? রাস্তা যখন যাচ্ছিলাম তখন হঠাৎ করে একটা একাই নোডার মাটা পরের প্রাণী আমাকে এসে বলে উইল ইউ ম্যারি মি, রাইট? কি বলছে? উইল ইউ ম্যারি মি। তো জিজ্ঞেস করতেছে তারপর রাজি হইছস? বলছে না। কি করছস? জিব্বা দেখে পালাইছি। খুব ভালো করছস। কি করছে বান্ধবী? কি বলছে? খুব ভালো করছস। কিন্তু তোমরা একটু মনে মনে বলো তো বান্ধবীর কি একটু মন খারাপ হয়েছে না? শুধু তোরেই বলে, আমারে বলে না। কি? তাহলে বলো তো বান্ধবীর মুখে এক কথা আর পেটের মধ্যে আরেক কথা। তাহলে পেটের মধ্যে জিলাপির প্যাঁচ না পেটের মধ্যে সোজা জিলাপির প্যাঁচ? তাহলে বলো তো পেটের ভেতরে পৌষ্টিক নালী কেমন হবে? পৌষ্টিক নালী পেঁচানো। আমাদের মতো পেঁচানো না? আমাদের পৌষ্টিক নালী কি এরকম 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 না? তাহলে বলো তো এগুলো কি ইউ আকৃতির না? তাহলে আমরা লিখে লিখে বলতে পারি ইউ আকৃতির। কি আকৃতির? পৌষ্টিক নালী পেঁচানো এবং ইউ আকৃতির। বান্ধবীর সাথে দেখার পর বান্ধবী এবার বলছে তাহলে বাসায় যা, বাসায় যা, এখনই যা, কারণ ওই পোলা খারাপ পোলা, পিছে লাগবে। মেয়ে এখন কোথায় চলে গেছে বলো? মেয়ে বাসায় চলে গেছে। বাসায় গিয়ে তার বাবার সাথে দেখা। তার বাবা বলছে মা কি হয়েছে? বাবা এই ধরনের কাহিনী, এখন কি করব? বাবা বলতেছে এক কাজ করো, বাসাতে থাকো,
সবসময় বের হবা না। কি বলছে? বাসাতে থাকো, সবসময় বের হবা না। তোমরা এবার বলো তো, তাহলে একাই মলাস্কা পরের প্রাণীরা বাসাতে থাকতেছে, ওকে? তাহলে তোমরা শুধু এই জিনিসটা বলো তো আমাকে, বাবা কি বলছে একদমই বের হইও না? বলছে সব সময়, মানে বেশিরভাগ সময় যেন বাসাতে থাকো, সহজে বের হইও না। তার মানে মুক্ত নাকি অর্ধমুক্ত? এই বলো, অর্ধমুক্ত। তাহলে আমরা বলতে পারি এদের রক্ত সংবহন, এই শব্দটা মনে রাখার জন্য আমি বলছি। তার বাপ কি বলছে? বেশিরভাগ সময় বাসাতে থাকো, সহজে বাইর হইও না, অর্ধমুক্ত। এই জিনিসটা খুব ভালো করে মনে রাখবা। মনে রাখবা অর্ধমুক্ত মানে কি, বন্দি না মুক্ত? অর্ধমুক্ত মানে কি, বন্দি না মুক্ত? কি? অর্ধমুক্ত মানেও মুক্ত, অর্ধমুক্ত মানেও কি, মুক্ত। তাহলে এই জিনিসটা মনে রাখবা। মাঝে মাঝে পরীক্ষায় বলতেই পারে মলাস্কা পরের প্রাণীদের রক্ত সংবহন কি, এইটা অপশনে থাকতে এইটা মিশাবা, আর যদি না থাকে তাহলে মুক্তটা মেশাবা। ঠিক আছে? ওর কিন্তু পায়ের মধ্যে দড়ি লাগাই নাই, তার বাপ লাগাইছে? লাগাই নাই। তোমরা আমাকে বলো তো, তার বাপ যখন এই কথা বলছে, তার বাপ তার চিন্তা করে বলছে কিনা? চিন্তা করে বলছে কিনা? তাহলে বাপের কাছে তার মেয়ে কি? বাপের কাছে তার মেয়ে একটা প্রিন্সেসের মতো। কিসের মতো মহিম? প্রিন্সেসের মতো। তাহলে বলো তো, প্রিন্সেসদের রক্ত আমাদের মতো লাল নাকি অভিজাত রক্ত? কি রক্ত? অভিজাত রক্ত। অভিজাত রক্তের রং কি, লাল না নীল? নীল রক্ত। কি রক্ত? নীল রক্ত। তাহলে আমরা লিখতে পারি এদের রক্ত হচ্ছে নীল। আচ্ছা, লাল কেন হয়? হিমোগ্লোবিন থাকলে। নীল কেন হয়? ছায়া নীল। এই তোমরা আমাকে বলো তো, তোমরা নিশ্চয় পড়ছো যে শিক্ষা পরীক্ষায় নীল বর্ণ দেখা যায় কার, বলো তো? কপার প্লাস প্রোটিন। এবার বলো, হিমোগ্লোবিনে কি থাকে? আয়রন এবং গ্লোবিন নামক প্রোটিন। আয়রন এবং প্রোটিন থাকে আমাদের হিমোগ্লোবিনে। তাহলে এদের আয়রনের পরিবর্তে কি আছে? কপার আছে। কি আছে মুহিব? কপার আছে। জাস্ট আয়রনটা চেঞ্জ করে দিলাম, কপার। এই জন্য লাল না হয়ে কি হয়ে গেল? নীল। ঠিক আছে? মনে থাকবে? আশা করছি এই পর্যন্ত তোমরা বুঝতে পারছো। এরপর আমি সহজ করে বলি, পুরো ব্যাপারটা তোমরা আরেকবার শোনো। মলাস্কা, মতে মেয়ে। মেয়ে মানে হচ্ছে পৃথিবীতে সংখ্যায় দ্বিতীয়। ঠিক আছে? এবার আমরা চলে আসি, মলাস্কা বড় প্রাণীরা মন নরম। মন নরম মানে কি, মাংসল, এবং এরা একবার যাকে মন দেয় সেখানে মন দেয়। খণ্ডকায়ন করা যায় না, অখণ্ডকায়িত। বুঝতে পারছো? যেমন এনিলিডা বা কেঁচো, কেঁচো কিন্তু খোলা যায়, আংটির মতো অনেকগুলো খণ্ড নিয়ে তৈরি, বাট এদের খোলা যায় না। মানুষের কিন্তু হাতে যেখান থেকে খোলা যায়, হাড্ডি আলাদা থাকে, এদের এরম থাকে না। তাহলে এরা অখণ্ডকায়িত। অখণ্ডকায়িত মানে কি, পাট না, আমাদের মতো পাট না। আমাদের তো মেরুদণ্ডে 33টা খণ্ড। ঠিক আছে? ওকে, ভেরি গুড। তারপর সে কি করে? পর্দা করে বাইরে হয়েছে। পর্দা মানে পাতলা পর্দা। পাতলা পর্দা মানে কি, ম্যান্টল, রাইট? এর উপরে মাঝে মাঝে শক্ত পুরো আবরণ তৈরি হয়, তার মানে কি, খোলক মিন্স শেল, রাইট? এখন তোমরা আমাকে বলো তো, কে আগে, পাতলা পর্দাটা আগে নাকি খোলকটা আগে? একটু ভালো করে বলো। আগে পাতলা পর্দাটা। তাহলে বলো তো, কার বাপ কে এখানে? ম্যান্টলের বাপ খোলক নাকি খোলকের বাপ ম্যান্টল? রাইট? খোলকের বাপ হচ্ছে ম্যান্টল। ম্যান্টলটা থেকে খোলক তৈরি হয়, এটা মাথায় রাখবা। তোমরা আমাকে বলো তো, খোলক মানে শেল বা শক্ত জিনিস না? শক্ত জিনিস কি দ্বারা তৈরি হয়? ক্যালসিয়াম কার্বনেট দ্বারা, তাই না? তাহলে বলতো, ম্যান্টল থেকেই ক্যালসিয়াম কার্বনেট ক্ষরণ হলেই খোলকটা তৈরি হয় কি না? তোমরা কি জানো এই খোলকটায় গ্রামের যারা চুন ব্যবসা করে, চুন পানের সাথে যে চুন খায়, তারা কিন্তু এই ম্যান্টলের উপরে যে খোলকটা আছে, এই খোলকটা দেখো ক্যালসিয়াম কার্বনেটের, খোলকগুলো কালেক্ট করে এগুলোকে চুন বানায়, চুন বানিয়ে মানুষের কাছে বিক্রি করে। তোমরা কি বুঝছো? আচ্ছা, এবার বলো তো, রাস্তায় দেখা কার সাথে? স্টারফিশের সাথে, একাইনোডার্মাটার। কি বলছে? উইল ইউ ম্যারি মি? কিন্তু কি দেখাচ্ছে? জিব্বাটা কঠিন না নরম মহিম? কঠিন। উপরে একটা আবরণ আছে, খাঁচকাটা আবরণ। কিসের মতো মহিম? রেয়াত বা হচ্ছে রেডুলার মতো, রাইট? ডান। এরপর সে কি করতেছে? পালাইছে, জিব্বা দেখিয়ে, পা দিয়ে পালাইছে। তাহলে পেটের দিকে পা থাকে, রাইট? অঙ্কীয় দেশে পা থাকে, নরম পা দিয়ে পালাইছে। পালানোর সময় শ্বাস প্রশ্বাস নিচ্ছে। তাহলে শ্বসন অঙ্গ সম্পর্কে আমাদের পড়তে হবে। শ্বসন অঙ্গ মানে কি মহিম? আবরণ, ম্যান্টল। পানিতে থাকলে ফুলকা, মাটিতে থাকলে পালমোনারি থলি। সর্বপ্রথম পালমোনারি থলি ডেভেলপ বা বিকাশ হয় এদের দেহে। ঠিক আছে? এরপর তার বান্ধবীর সাথে দেখা। বান্ধবী তো মনে এক কথা, মুখে এক কথা। মনের কথা মানে কি? পেটের মধ্যে প্যাচ মানে কি? ইউ আকৃতি, রাইট? এরপর বাপের সাথে দেখা, রাইট? বাপের সাথে দেখা। বাপ তাকে কি বলছে? অর্ধমুক্ত বা মুক্ত রাখছে, মানে বাসাতে বেশি থাকো, বন্দি করে নাই।
এরপর কি বাপের কাছে বাপ কেন এই কথাটা বলছে, কারণ বাপের কাছে তার মেয়েটা হচ্ছে অভিজাত। অভিজাত মানে কি? নির্লক্ত। মনে থাকবে তোমাদের এই কথা। এখন আমরা চলে আসি, এক স্লাইডের মধ্যে আমরা মলাস্কার সব পড়ে ফেলছি কিনা, এই বলো, এক স্লাইডের মধ্যে সব পড়ে ফেলছি কিনা। এখানে একটা প্রশ্ন আছে, সেটা হলো, আমি লিখে দিচ্ছি, তোমরা জাস্ট দেখো। কমন কিছু বলো তো, শামুক কিসের? মলাস্কার। ঝিনুক কিসের? মলাস্কার। শামুক যে অক্টোপাস কোথাকার? অনেকেই কিন্তু এই অক্টোপাসটা ভুল করো। দেখো অক্টোপাসের দিকে একটু ভালো করে খেয়াল করো, মলাস্কার, ঠিক আছে মুহিব? এরপর আমরা আসি সেপিয়া, ললিগো। সেপিয়া এবং ললিগো। সেপিয়া ললিগো যারা বোঝো না তাদের জানার দরকার নেই, তারপরও আমি বলতেছি। সেপিয়া ললিগো হচ্ছে ওই যে মাঝে মাঝে দেয় না সি ফুড স্যুপ, কখনো কি খাইছো সি ফুড স্যুপ? সি ফুড স্যুপের মধ্যে দেখবা রাবারের মতো গোল গোল কিছু টুকরা দেয়, মুখের মধ্যে দিলে রাবারের মতো লাগে, ওগুলো হচ্ছে সেপিয়া ললিগো। বুঝতে পেরেছো? তো প্রিয় স্টুডেন্ট, আমাদের কিন্তু মলাস্কা শেষ হয়ে গেছে। তাহলে এখন যদি আমি তোমাদের প্রশ্ন করি, দেখি তোমরা প্রশ্নের নাম বলতে পারো কি, প্রশ্নের উত্তর বলতে পারো কিনা। বলো, সদস্য সংখ্যায় প্রাণী জগের কত? সবাই 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 একসাথে। দ্বিতীয়, মলাস্কা শব্দের অর্থ কি? কম্বোজ বা নরমদেহী। কম্বোজ বা নরমদেহী প্রাণী, ঠিক কিনা? দেহের পাতলা আবরণের নাম কি মুহিব? পাতলা আবরণ মানে কি? এইটা কার চোখ থেকে বাঁচার জন্য? ম্যানদের চোখ থেকে। তাহলে কি হবে? ম্যান্টল। তোমরা আমাকে বলো তো, ম্যান্টল থেকে কি তৈরি হয়? ক্যালসিয়াম কার্বনেট রিলিজ হলে খোলক বা শেল তৈরি হয় কিনা? এবার চলে আসে, জিব্বার নাম কি? জিব্বার নাম আছে রেতের মতো, তাহলে রেতি জিব্বা। রেতি জিব্বা বা রেডুলা, তাই না? বলো তো মুহিব, রক্তরঞ্জক কি? হিমোগ্লোবিন, হিমোসায়ানিন। হিমোসায়ানিনে কি কি আছে? কপার আছে আর আমিষ আছে, ঠিক কিনা? সংবহন তন্ত্র কি? অর্ধমুক্ত, বাট একই কথা, ঠিক কিনা? শ্বসনের জন্য কোন অঙ্গটির প্রথম বিকাশ ঘটেছে? একটা থলি, নাম কি? পালমোনারি থলি। মলাস্কার লার্ভা দশার নাম কি? এইটা নিয়ে একটু সমস্যা আছে, ট্রোকোফোর, ভেলিজার, গ্লোসিডিয়াম। অনেকেই কিন্তু এটা জানো না, মনে রাখা খুব কঠিন, আসবে না। তারপর আমি একটু বলে দিচ্ছি, এই লাস্টের কোশ্চেনটা, হ্যাঁ, এটা আমি অতিরিক্ত ফ্রি দিলাম তোমাদের। কি দিলাম? ফ্রি দিলাম। তাহলে দেখো, ট্রোকোফোর, এই ট্রোকোফোরটা খুব জরুরি, কারণ ট্রোকোফোর এনিলিডার দিয়ে গেলেও আমরা দেখতে পাবো। ওকে, ভেলিজার, গ্লোসিডিয়াম। অনেকে মনে রাখতে পারো না, তবে একটা আমরা ট্রিকের কথা এখানে বলতে পারি, 2-4 বার পড়লে যেন মনে থাকে, ঠিক আছে? দেখো, ট্রাকে করে ভিলেজে গেল, ট্রাকে ভিলেজে গেল। মাঝে মাঝে এমন হয় না, বাপ যখন দেখে মেয়ের খুব বিপদ, তখন বাসে করে গ্রামে পাঠাই দেয়। ট্রাকে ভিলেজে গেল, ট্রোকোফোর, ভেলিজার, গ্লোসিডিয়াম। যদি কোনো কারণে এই জায়গার কোনো প্রশ্ন তোমরা পরীক্ষায় গিয়ে ভুল করো, তাহলে মনে করবো পরীক্ষার হলের বাইরে আমি দাঁড়ায় আছি, খবর করে দেবো, গুলি করবো সবাইরে। এই বলো, তোমরা কি সবাই বুঝতে পারছো কি না? কনসেপ্ট ক্লিয়ার? কনসেপ্ট ক্লিয়ার? কতটা কনসেপ্ট ক্লিয়ার আমরা একটু পরেই দেখব। তার আগে আমরা যে কাজটা করব, এগুলো আসে মলাস্কা পর্বের শ্রেণী আসে, শ্রেণী। প্রত্যেকটা পর্বের নিচে দেখবা শ্রেণী। আমি এগুলো সব পড়াবো, বুঝছো? যেদিন 3 নম্বর ক্লাসটা হবে, ওই দিনে গিয়ে দেখবা এই চ্যাপ্টারের এমন একটা প্রশ্ন নাই যে তোমার মতো ইডিয়টও পারে না। ওকে, কি পারে না? তোমার মতো ইডিয়টও পারবে না, এমন কোনো। কলম কেন চেঞ্জ করব? লেখা বোঝা যাচ্ছে না? এটা নিলাম, নিছি তো। এই যে দেখো, এইটা কিন্তু পড়তে হবে, পরীক্ষায় আসবে। তাহলে আমরা সহজ সহজ যেগুলো সেগুলো পড়বো, যে কোন শ্রেণীর কোনটা মলাস্কার প্রাণী। তোমরা আমাকে বলো তো, শামুকের একটা ছবি অ্যাড করি। কিসের ছবি অ্যাড করবো আমরা? শামুকের। এই বলো তো, শামুকের ছবি হয়েছে কিনা? হয়েছে কিনা? শামুকের যদি পা বের হয়, পা গুলো কি এই যেখানে না মুহিম, এখানে পা গুলো বের হবে না? তাহলে তুমি আমাকে বলো তো, পেটে পা না এদের? এই কোথায় পা? পেটে না পিঠে? পেটে পা। এই যে দেখছো, গ্যাস্ট্রো শব্দের অর্থ হলো পেট, পোর্ড শব্দের অর্থ হলো পা। তাহলে বলো তো, শামুক কোন শ্রেণীতে পড়বে? পেটে পা শ্রেণীতে। গ্যাস্ট্রো পোডা, পেটে পা। গ্যাস্ট্রো পোডার উদাহরণ কি? শামুক, ঠিক
ঠিক আছে, সাথে সাথে আমি আরেকটা জিনিস বলি, বলো তো বাই ভালভিয়া, এই জিনিসটা দেখো, বাই মানে কত মুহিব, বাই মানে কত, ভালো করে বলো, 2, আর ভালভ মানে কি, কপাট না? তাহলে বলো তো, তোমরা শামুক দেখছো না, শামুক কেমনে আট করে, দিলাম, বলো তো শামুকে কপাট কয়টা, 2টা, শামুকে কপাট কয়টা, সরি দ্যাট ইজ ঝিনুক, ঝিনুক, এইটা শামুক, শামুকের পেটে পা, পেট মানে কিন্তু পাকস্থলী বা গ্যাস্ট্রো বোঝায়, বুঝছো? তাহলে গ্যাস, পেটে পা গ্যাস্ট্রোপোডা। আবার বলো তো ঝিনুকের ক্ষেত্রে, ঝিনুকের কয়টা ভালভ থাকে, কপাট থাকে, 2টা। তাহলে ঝিনুক কোন শ্রেণীর, বাই বা 2 ভালভ মানে কপাট, 2 কপাটের শ্রেণীর, ঠিক আছে? তাহলে আমরা এটাও পারলাম, এটাও পারলাম। এবার আমরা একটু নিচে আসি, এই বলো তো অক্টোপাসের ছবি দেখছো তোমরা কখনো? দেখছো সবাই? তাহলে তোমরা একটা জিনিস বলো তো আমাকে, অক্টোপাসের মাথা কোনটা, এইটা না? মাথা, তোমরা কি জানো মাথাকে আমরা সেফালো বলি, কেফালো, সেফালো মানে মাথা, জানো এটা? আর এইটা কি মুহিব, পা, পা মানে কি মুহিব, পোড, পোড মানে হচ্ছে পা। তাহলে বলো তো অক্টোপাস কোন শ্রেণীতে পড়ে, মাথা থেকে পা তৈরি হয় সেই শ্রেণীতে, মাথায় পা, ঠিক কি না? একটা পেটে পা পেলাম, একটা মাথায় পা পেলাম, মাথা মানে সেফালো, পা মানে হচ্ছে পোডা, সেফালো পোডা। এই যে দেখছো, সেফালো পোডা, অক্টোপাস। এই মনে থাকবে, কয়টা শেষ করলাম, 3টা শ্রেণীর আমরা উদাহরণ সহ শেষ করছি। এবার উপরে চলে আসি, ঠিক আছে? একটা জিনিস কিন্তু খুব ক্যাচাল লাগবে, সেটা হলো কৃমিটার দিকে তাকাও, চকচকে কৃমি। কিসে তাকালাম, চকচকে কৃমি। কৃমির নাম দেখলে আমরা সবসময় কার কথা ভাবি, প্লাটি হেলমিনথিস, তাই না? আর নেমাটোডা, ঠিক কি না? তাহলে এই প্রশ্নটা যদি আসে অনেকেই কিন্তু ভুল করো, চোখ বন্ধ করে দিয়ে দিবে প্লাটি হেলমিনথিস কিংবা নেমাটোডা। তোমাদের এই ভুল করলে চলবে না, কারণ কৃমি আছে, তারপরে এগুলো প্লাটি হেলমিনথিস কিংবা নেমাটোডা না। একটু দেখো, এই যে কড়া মানে কি, লেজ না মুহিব, লেজ মানে কি এরকম না জিনিসটা, লেজের মতো না কোনো প্রাণীর? তাহলে বলো তো এটা কি কৃমির মতো লাগতেছে না? তাহলে মনে রাখবা, এই কড়া শব্দের অর্থ লেজ, আর লেজ দেখতে কিসের মতো, কৃমির মতো। তাহলে চকচকে কৃমি, বলো ছেলেরা চকচকে থাকে না, মেয়েরা সবসময় চকচকে থাকে? তাহলে চকচকে কথা আসলে মলাস্কা বা মেয়ে আসবে কি না? চকচকে বললে মলাস্কা বা মেয়ে আসবে কি না? চকচকে কৃমি। তাহলে মনে রাখবে এগুলো কৃমির গ্রুপে পড়বে না, এগুলো সাথে সাথে মেয়ে বা মলাস্কাতে পড়বে, ঠিক আছে? আচ্ছা, এবার চলে আসি আমরা 2 নম্বরে, পলিপ্লাকোফোরা। এটা খুব কঠিন, তোমাদের কি মনে আছে কাইটিনের কথা আমি বলছিলাম, বলো তো কোথায় পড়ছিলাম আমি? কাইটন। অনেকেই কিন্তু এই জিনিসটা ভুল করে, দেখছো? কাইটিন কিন্তু আবরণ, কাইটিন কি আবরণ, আর কাইটন হচ্ছে প্রাণী। কাইটন কি মুহিব, প্রাণী। অনেকে ভাবে বানান মনে হয় ভুল দিছে, অনেকে মনে করে বানান বোধহয় ভুল দিছে। এই আস্তে কথা বল, তুই কি বেশি বুঝিস? তাই ক্লাস নাকি না, হাই বেশি কথা বলে। ওকে, সো কাইটিন অ্যান্ড কাইটন, কাইটিন আবরণ, কাইটন প্রাণী। এই যে দেখছো পলি প্লাকো ফোরায়, এই যে দেখো কাইটন আছে, এই জিনিসটা মাথায় রাখবা। কাইটিন কাইটন যাই বলুক না কেন সব মলাস্কায়। ওই যে জিব্বার উপর কাইটিন ছিল না, রেতি জিব্বা, তাহলে কাইটনও এই গ্রুপের মধ্যে, ঠিক আছে? মনে থাকবে। তাহলে বানান ভুল না, বানান ভুল না, ইটস এ প্রাণী, ইটস এ অ্যানিমেল। ওকে, ঠিক আছে মুহিব? আচ্ছা, এবার দেখো তোমরা পলি প্লাকোফোরা, ছবিটা দেখো এইরকম প্রাণীটা, তোমরা বইয়ের মধ্যে দেখবা ছবি আছে এরকম, দেখছো? মানে এগুলো কি জানো, একটা একটা লেয়ার আবরণ, আরেকটা আবরণ, তারপর আরেকটা আবরণ, তার একটা আবরণ, তার আবরণ, আবরণ। তাহলে পলি মানে কতগুলো আবরণ হলো মুহিব এখানে, অনেকগুলো হলো না? তাহলে পলি প্লাক মানে বহু আবরণ, বুঝছো? তাহলে 2টা জিনিস মনে রাখতে একটু কঠিন হবে, এইটা আর এইটা। আমি বলছি কড়া মানে লেজ, লেজ মানে কৃমির মতো, আর চকচকে কৃমি আসলেই মলাস্কা। তাহলে কড়া ফোভিয়াটার মধ্যে চকচকে কৃমি, পলি প্লাক মানে হচ্ছে বহু আবরণ, এই যে এখানে বহু আবরণ আছে পেটের মধ্যে, কাইটন, ঠিক আছে? প্রিয় স্টুডেন্ট, আর পার হয়ে যাস। এবার দেখো তো এই প্রশ্নগুলো মিলাইতে পারো কিনা, সবাই একটা করে কমেন্ট করবা, এই 5টার সাথে এই 5টার সিকোয়েন্স মিলাই দাও দ্রুত, আমি সবার কমেন্ট চেক করব। বলো দেখি পারো কিনা, সিকোয়েন্স অনুযায়ী সাজাও সবাই। এই কথা কম বলো,
এই এক সমস্যা যে পড়ালেখা করতেছে 10% স্টুডেন্ট, কমেন্টের মধ্যে হুদাই কমেন্ট করে 90% স্টুডেন্ট। গত বছর আমি ভার্সিটি ব্যাচে ছিলাম, শেষ পর্যন্ত আমি হতাশ হতে দেখছি। আমি বলছি না যে তারা এই কমেন্টে কথা বলার জন্য চান্স পায় নাই, বাট একটা জিনিস যে ডেফিনেটলি তাদের পড়ালেখায় এটা একটা ইফেক্ট ক্রিয়েট করছে। কথা কম বলবা, বুঝতে পারছো, কথা কম বলবা, কিন্তু পারফেক্ট কথা বলবা। এই কমেন্ট বক্সে যদি কেউ এসে গালিও দিয়ে যায় আমাকে, ডেফিনেটলি রিপ্লাই দেবা না, ওইটা তোমার দায়িত্ব না। পাইছো না সবাই? আসো এবার এখানে। আমি এখন মহিব দেখতেছি ট্রোকোফোর, ভেলিজার, গ্লোসিডিয়াম, এগুলো সব লার্ভা। কি মহিব? লার্ভা। তাহলে 2 নম্বরটা আগে ডান। পালমোনারি থলি, পালমোনারি মানে ফুসফুস, তাহলে শ্বাস শ্বসনের সাথে, রাইট? 4 রেডুলা, রেত, রেতি কি জিব্বা না পা? জিব্বা। কোথায় জিব্বা? 5 গ্যাস্ট্রোপোডা, পেটে পা, কাদের? ঝিনুকের নাকি শামুকের? শামুক, রাইট? গ্যাস্ট্রোপোডা, এই দেখো আপেল শামুক এখানে দেওয়া আছে, দেখছো? 3 তাহলে শামুকের পেটে পা। লাস্টটা হচ্ছে ম্যান্টল, ম্যানদের চোখ থেকে বাঁচার জন্য মেয়েরা কি পরে? পর্দা। তাহলে এটা পাতলা একটা পর্দা। কোথায়? এই যে পাতলা আবরণ। 1 মিলাও তো, 2 4 5 3 1 মিলাও, 2 4 5 3। আরে সাবাস সাবাস, তোমরা কি বুঝতে পারতেছো? কথা বুঝতে অসুবিধা হচ্ছে, স্লো পড়াচ্ছি, কোনো কোনো কমেন্ট আছে কিনা দ্রুত বলো। 1 মিনিটের একটা ব্রেক নেই আমরা, হ্যাঁ? সব ঠিকঠাক আছে না মহিম? সব ঠিকঠাক আছে না? মনে করবা গত 2 বছরে যা করতে পারো নাই, 9 10-এও বায়োলজিতে যা করতে পারো নাই, ভার্সিটি ব্যাচে তা করা পসিবল। তোমরা কি জানো মেডিকেল ব্যাচেও আমরা এত আনন্দ করে মানে পড়াইতে পারি না, কারণ মেডিকেল ব্যাচে একদিনে একটা চ্যাপ্টার পড়াইতে হয়, তোমাদের একদিনে 3 দিনে একটা চ্যাপ্টার, তাই না? ওকে, আচ্ছা। এবার বৈজ্ঞানিক নাম আমরা দেখবো। কি দেখবো? বৈজ্ঞানিক নাম। এই বৈজ্ঞানিক নাম পড়তে হবে, পরীক্ষায় কিন্তু আসবে, মনে রাখবা। মুখস্থ করবা কোনটা কোনটা, এইটা মুখস্থ থাকতে হবে কারণ রিটেনে আসবে। এইটা মুখস্থ রাখতে হবে, এটা মেডিকেলেও আসবে, রিটেনেও আসবে। কারণ আপেল শামুক বাংলাদেশের একটা এন্ডেমিক প্রাণী, বুঝতে পারছো? ইউজুয়ালি অক্টোপাস আসবে না, বাট এইটা বেশি ইম্পর্টেন্ট, আপেল শামুক। স্বাদু পানির ঝিনুক, ঠিক আছে মহিম? এখন আমরা এক কাজ করি, আমরা বৈজ্ঞানিক নামগুলো ম্যাচ করে দিই। তোমরা দেখো, আমি তোমাদের বৈজ্ঞানিক নাম পড়াবো। মাথা ঠান্ডা আছে তো? মাথা কুল? আচ্ছা দেখো, এক এক করে আমরা দেখি। অক্টোপাস, ঠিক আছে মহিম? নামগুলোর মধ্যে আমরা একটু খেয়াল করি, দেখি কার ক্ষেত্রে হয়। দেখো অক্টোপাস, ম্যাক্রোপাস, পাসের সাথে মিলতেছে কিনা মহিম? ইভেন অক্টোপাসের সাথে অক্টোপাস মিলতেছে কিনা? তাহলে মনে রাখবা, অক্টোপাসের বৈজ্ঞানিক নাম হচ্ছে অক্টোপাস ম্যাক্রোপাস। ম্যাক্রো মানে কিন্তু লম্বা, মনে রাখবা। ম্যাক্রো মানে কি মহিম? তাহলে মনে রাখবা লম্বা পা থাকে এদের, বুঝছো? কিছু প্রাণী কিন্তু এইরকম, দেখো কিছু কিন্তু এইরকম, আর কিছু প্রাণী আছে এইরকম, এরা কিন্তু অন্য পর্বে পড়ে, ঠিক আছে? দোজ আর নট অক্টোপাস, ঠিক আছে? খাওয়াই কিন্তু আমাদের এইটা, বুঝছো? অক্টোপাস বইলা। সো আমরা কিন্তু অক্টোপাসের বৈজ্ঞানিক নাম জানলাম, যে দেখেই বোঝা যায়। এমসিকিউ আমাদের কাভার, কিন্তু মুখস্থ রাখতে হবে, কারণ পরীক্ষায় রিটেনে আসবে। অক্টোপাস, ম্যাক্রোপাস, ঠিক আছে মহিম? আরেকটা মনে রাখার ট্রাই করি, 2 নাম্বারটা কাইটন। নাম দেখে বলো তো কার মধ্যে কাইটন কথাটা আছে? তাহলে এমসিকিউর জন্য কিন্তু আমরা কাইটনটাও পারবো। নামের মধ্যে কাইটন আছে, আছে না মহিম? এটা কি? ইস্নোকাইটন ইভানিটা, ইস্নোকাইটন ইভানিটা। ওকে, শেষ। এখন আমাদের হাতে এখন 2টা রইলো, 2টা রইলো। এই 2টা মনে রাখা একটু কঠিন, আর এই 2টা আমার নিজের মুখস্থ, কারণ এগুলো বাংলাদেশের, এগুলো আমরা সেই 9 10 থেকে পড়ে আসছি। তাহলে দেখো, স্বাদু পানির ঝিনুক। ওকে মহিব, এই যে দেখ, এই বলো তো, ঝিনুকের কাজ সমুদ্রে থাকে না? সমুদ্রের বীজ ধরে এরকম করে হাঁটবো, পায়ের মাঝে মাঝে ঝিনুক আটকে যাবে, আমাদের পা কেটে যাবে। আমাদের প্রিয়তম কিংবা প্রিয়তমরা আমাদের পা তুলে পায়ে ব্যান্ডেজ করে দিবে। ঝিনুকের কাজ কোথায়? সমুদ্রে থাকে না? কিন্তু ঝিনুক কোথায় আসছে? স্বাদু পানিতে আসছে। তখন ব্যাপারটা কি লেম শোনাচ্ছে না? আশ্চর্য! তুমি যদি সমুদ্রে থাকতা, বিচে আসতা, পা কাটতো, প্রিয়তম বা প্রিয়তমা পা ব্যান্ডেজ করে দিত, কতটা রোমান্টিক একটা ব্যাপার ছিল এখানে।
স্বাদু পানিতে আইসা পুরো রোমান্টিসিজমের 12টা বাজায় দিছে। সো আমরা এখন কি বলতে পারি, কি বলতে পারি, ইটস লেম ব্যাপার। তাহলে মনে রাখবা যেখানে লেম সেখানে ঝিনুকটা স্বাদু পানিতে চলে গেছে। তাহলে স্বাদু পানির ঝিনুক মানে লেম কথাটা আসবে। ঠিক আছে, আমি গল্পটা এই জন্যই বলছি যেন তোমার মনে থাকে, এমসিকিউ যেন তুমি পরীক্ষার হলে আমার কথা মনে পড়ে, পড়ার কথা না, আমি আসলে স্টুডেন্টের পরীক্ষার হলে যেন টিচারের কথা মনে থাকে এই জন্য পড়ে। মুহিম, আপেল শামুক, এটা পিলা গ্লোবোসা, এটা মনে রাখতে হবে। এই বলো তো, আপেল খাইতে হয়, কামড়ায় খাইতে হয়, বাট আপেল পিলো, খায়ালো, পান কইরালো, কি দিয়া, গলা দিয়া। কিংবা তোমরা আমাকে বলো তো, বসে আপেল খাবে না, বসে আপেল খাবে কিনা, আপেল তলায় একজন বৈশা ছিল, ছিল কিনা। সো এই সায়েন্টিফিক নামটা কিন্তু আমরা জোর কইরা দিয়ে দিলাম যে নিউটন বৈশা ছিল, এই জন্য আপেল আপেল পড়ছে তার উপরে। তাহলে বসা কথাটা থাকলেই কিন্তু আপেল কথাটা চলে আসবে। এই মনে থাকবে, মনে থাকবে, পিলা গ্লোবোসা, মনে থাকবে। আমি আরেকবার বলি, আমি আরেকবার বলি মুহিব, এখন আমরা এইদিকে তাকাবো না, এইদিকে দেখবো। এই বলো তো, অক্টোপাস, নামের মধ্যে অক্টোপাস থাকবে, আর অক্টোপাসের পা বড় বড় হয়, তাহলে ম্যাক্রোপাস, অক্টোপাস ম্যাক্রোপাস, রাইট। কাইটন কথাটা নামের মধ্যে থাকবে, ঠিক আছে, কাইটন কথাটা নামের মধ্যে থাকবে। আমরা দেখছি আপেল শামুক, আপেল মানে ওই বসে থাকা, বসা, পিলা গ্লোবসা, ঠিক আছে। স্বাদু পানি ঝিনুক, স্বাদু পানিতে ঝিনুক আসছে, দিস ইজ সো লেম। ওকে, কোশ্চেন সলভিং, কোশ্চেন সলভিং এ চলে আসো। মলাস্কা নিয়ে আর কোনো কথা নাই, মলাস্কা ডান, মলাস্কা ডান। দ্বিতীয় বৃহত্তম পর্বের নাম কি মুহিব? এটা প্রশ্নটা সহজ হয়ে গেছে, মলাস্কা, তাই না? দ্রুত কমেন্ট করো, মলাস্কা কি অঙ্গুরিমাল প্রাণী, কণ্টক প্রাণী, স্পঞ্জ না কম্বোজ? এটা কিন্তু আমি বলছি ভাই, এটা ধীরে ধীরে ঠিক হয়ে যাবে। দিছে কম্বোজ প্রাণী। মলাস্কা পর্বের প্রাণীদের আবরণ, খেয়াল করো, আবরণ প্রশ্ন আসতে পারে কিংবা খোলক আসতে পারে। খোলক, খোলক আসলে কিন্তু ক্যালসিয়াম কার্বনেট নির্মিত, এই প্রশ্নটা আসবে যে খোলক কি নির্মিত, ক্যালসিয়াম কার্বনেট নির্মিত, চুনময়। আর আবরণ যেই না বলবে, পাতলা আবরণ, ম্যানদের চোখ থেকে বাঁচার জন্য, ডেফিনেটলি দ্যাট ইজ ম্যান্টল। তাহলে আবরণ চলে আসলে ম্যান্টল, খোলক চলে আসলে কিন্তু চুনময় বা ক্যালসিয়াম কার্বনেট নির্মিত থেকে প্রশ্ন আসবে। লাস্টেরটা বলো, কাইটন। দেখি 4 নম্বর প্রশ্নের উত্তর দিতে পারো কিনা। কাইটন, কাইটন 4 নম্বর অপশন দেখাই যায় না তোমাদের কমেন্ট বক্সের মধ্যে। মুহিব সিমোর করো তো এটা, ওই যে কমেন্টটা, ওসমান গনি সিয়াম, ওসমান গান না মেশিন গান, কি নাম রাখছো তোমার? সি বলছে, স্যারের কি বলছে? হাত, কিছুক্ষণ আগে আমি প্রশ্ন করলাম কাইটিন, কাইটন, কাইটন কিন্তু নট আবরণ, প্রাণী, মলাস্কা পর্বের প্রাণী, কাইটন প্রাণী। এই প্রশ্নের উত্তর দাও দ্রুত, সবাই সবাই প্রশ্নের উত্তর দাও। মলাস্কার রক্তরঞ্জক, প্রশ্ন একটু চেঞ্জ করে দিছি। রক্তরঞ্জক মানে কি? রক্তের মধ্যে রং। বলো তো এটা কি দ্বারা তৈরি? কপার এবং প্রোটিন। মলাস্কার রক্ত সংবহন কোন ধরনের মুহিব? এই প্রশ্নের দিকে দেখ, এদিকে। মলাস্কার রক্ত সংবহন কোন ধরনের? মুক্ত যদি না থাকতো কি হতো? আরে সাবাস, মুহিব ভাই এবার ভার্সিটি পরীক্ষা দিবে। কোন প্রাণীটির আবরণের নাম ম্যান্টল? বলো, প্রশ্ন দেখা বলো, 7 নম্বর প্রশ্ন সবাই। আপেল শামুক, রাইট। আচ্ছা, স্কুইড কোন পর্বের প্রাণী? এইটা একটা প্রশ্ন, স্কুইড কোন পর্বের প্রাণী? স্কুইড কিন্তু অনেক বড় প্রাণী, বুঝছো দেখতে। স্কুইড হচ্ছে মলাস্কা পর্বের প্রাণী, তাহলে এটা আমি দিয়ে রাখলাম, এই জিনিসটা মাথায় রাখবা। মোস্ট প্রবাবলি স্কুইড হচ্ছে মলাস্কা পর্বের প্রাণী, এটা আমি ইচ্ছা করে দিছি। তারা তো আমি একটু দেখি যে স্কুইড কোন পর্বের প্রাণী। মলাস্কা, ঠিক আছে, স্কুইড মলাস্কায়, ঠিক আছে, শেষ। এই ভ্রূণ স্তরে চলে আসো, সব কিছু ঠিকঠাক আছে? সব কিছু ঠিকঠাক আছে? আচ্ছা, ভ্রূণ স্তর এখন আমরা পড়বো। ভ্রূণ স্তর ইংলিশে এটাকে বলা জার্ম লেয়ার। জার্ম মানে আবার জীবাণু না, জার্ম
লেয়ার। ঠিক আছে, ভ্রূণ স্তর কিভাবে তৈরি হয় দেখে বলো তো, ভ্রূণ অবস্থা এটা তৈরি হয় না মায়ের পেটে নাকি বাইর হওয়ার পরে? ডিমের ভেতরে নাকি ডিম থেকে বের হওয়ার পরে? ডিমের ভেতরে মায়ের পেটে ছোটবেলায়, রাইট? দিস ইজ কল জার্ম লেয়ার। জার্ম মানে কিন্তু ভ্রূণ, ঠিক আছে, নট জীবাণু। জার্ম লেয়ার। ভ্রূণের স্তর কয়টা তোমরা সবাই জানো, তোমরা সবাই জানো। একটা সিকোয়েন্স দেখো ভালো করে, এন্ডোডার্ম, একটোডার্ম। ভালো করে দেখো, আমি কিন্তু সিকোয়েন্সটা এটা একে দিছি, এন্ডোডার্ম, একটোডার্ম দিছি দুইয়ে, দেন আমি কি দিছি মুহিম, মেজোডার্ম দিছি কয়ে, তিনে। কেউ যদি ভুল করে এগুলোকে বলো অ্যাক্টোডার্মিস, অ্যান্ডোডার্মিস, মেজোডার্মিস, এই জিনিসটা মনে রাখবা, ডার্মিস শব্দটা কিন্তু ভ্রূণে নয়, বড় হলে বলা হয়, ভ্রূণে নয়। কখন বলা হয় মুহিব ডার্মিস শব্দটা? পরিণত প্রাণীতে ডার্মিস পাওয়া যায়। বলো তো, আমি তোমাদের দুইটা অপশন দিলাম, কি দিলাম? দুইটা অপশন দিলাম। একটা হলো মেজোডার, আর একটা হলো এপিডার্মিস। তোমরা আমাকে বলো তো আমার দেহে কোনটা এখন পাবো আমি? মেজোডার্ম এবং এপিডার্মিস, ডার্ম এবং ডার্মিস, তাকায় বলো আমার দেহে আমি কোনটা পাবো? ওইভাবে ক্লাস করা যাবে, তোমরা যাইতে পারো। বলো, অ্যাক্সেস দেয়নি না? আচ্ছা, সমস্যা নেই। এই বলো, ডার্ম মানে আসলে ত্বক না, ডার্ম মানে হচ্ছে আবরণ। বলো বলো বলো, আমার দেহে আমরা কোনটা পাবো? ইয়েস, এপিডার্মিস পাবো। প্রিয় স্টুডেন্ট, এবার ভ্রূণস্তর থেকে পড়ি আমরা। বলো তো, ছোটবেলায় একটি ডিম্বাণু এবং একটি শুক্রাণু, শুক্রাণু খুব ছোট হয়, দুজন মিলিত হয়েছে, ভূমি বুঝছ? এই যে এই জিনিসটা তৈরি হয়েছে, এটার নাম কি বলো তো বাংলায়? জাইগোট। ঠিক আছে, জাইগোটটা এবার অনেকগুলো কোষে পরিণত হয়েছে। কতগুলো কোষে পরিণত হয়েছে মুহিম? বহু কোষে পরিণত হয়েছে। এটার নাম হচ্ছে মরুলা। মনে রাখবা, মরুলা শব্দটা হলো মালবেরির থোকা। মালবেরি একটা ফল, থোকা, তাই না? এরকম হয় না মুহিব? এরপরে কি হয় জানিস? মাঝখানে একটা গহ্বর ক্রিয়েট হয়। মাঝখানে একটা কি হয়? একটা গহ্বর ক্রিয়েট হয়, বাইরে এই কোষগুলো এরকম থাকে। দেখি তোমরা পারো কি না। তোমরা আমাকে বলো তো, এখন আমরা এটাকে মরুলা বলতে পারি মুহিব? না, তখন আমরা এটাকে কি বলবো? ব্লাস্টুলা। মনে রাখবা, উলা শব্দটা যেখানে থাকবে, মনে রাখবা উলা মানে হচ্ছে দশা, ছোট বাচ্চা বলা হয়, উলা মানে হচ্ছে দশা। তাহলে মরুলা একটা দশা, ব্লাস্টুলা একটা দশা। তোমরা আমাকে বলো তো, মরুলা দশাটা কেন বললো? কারণ এটা মালবেরির থোকার মতো। ব্লাস্টুলা কেন বলতেছে? কারণ কোষগুলা, এই কোষগুলোর নাম হচ্ছে ব্লাস্ট। কি মুহিব? ব্লাস্ট মানে হলো কোষ, আসলে ছোট কোষ, বাচ্চা কোষ। ঠিক আছে, আর এই গহ্বরটার নাম কিন্তু সিল। সিল মানে কি? গহ্বর। সিল মানে কি মুহিব? গহ্বর। তাহলে তোমরা আমাকে বলো তো, বাইরের কোষগুলোর নাম হচ্ছে ব্লাস্ট কোষ, ভেতরে যে গহ্বরটার নাম সিল। ভেতরে তাহলে গহ্বরটার নাম যদি আমি বড় নাম রাখি, তাহলে ব্লাস্টো সিল বলবো না? ব্লাস্ট কোষ দ্বারা পরিবৃত্ত একটি গহ্বর, তার নাম হচ্ছে ব্লাস্টো সিল। নাম কি? ব্লাস্টো সিল। ব্লাস্টো সিল মানে হচ্ছে, সিল মানে গহ্বর, তাহলে এই গহ্বরটার নাম কি? ব্লাস্টো সিল। তাহলে ব্লাস্টো সিল যখন দেখা যায়, সেই দশাটার নামই হচ্ছে ব্লাস্টুলা। ঠিক আছে প্রিয় স্টুডেন্ট, এখনই তো একটা কথা আছে এখানে। তোমরা আমাকে শুধু এইটা বলো তো, এটা একটা প্রাণী হইতেছে না, খাওয়ার রাস্তা লাগবে না, মুখ থেকে পায়ু পর্যন্ত একটা রাস্তা লাগবে কিনা? তাহলে এই যে ব্লাস্টো লা দশার এই জিনিসটা হয় কি এইরকম হয়। দেখো ভালো করে দেখো, সাদা না মুহিম? এখান থেকে একটা কোষ ভেতরের দিকে ঢুকে যায়, চাপ দিয়ে আমরা কি করবো? ভেতরের দিকে দিয়ে দেবো। এই যে দেখো, তোমরা ভালো করে দেখো, চাপ দিয়ে আমরা কি করলাম? ভেতরের দিকে দিয়ে দিলাম। দেখছো এদিকের কোষগুলো দেখো, চাপ দিয়ে যদি আমরা ভেতরের দিকে দিই, তাহলে এরকম হবে না? তাহলে পায়ুপথ তৈরি হয়েছে, তাহলে ছিদ্রটা যদি মাথা পর্যন্ত যায়, তাহলে এখানে মুখ তৈরি হবে না মুহিম? তাহলে নিচে পায়ু, উপরে হচ্ছে মুখ। তোমরা আমাকে বলো তো, কিছুক্ষণ আগে কি এখানে কি অ্যাক্টোডাম, এন্ডোডাম, মেজোডাম বোঝা যাচ্ছিল? কোনটা ক্লিয়ার বোঝা যাচ্ছিল? যাচ্ছিল না।
এখনই দেখো এই যে ভেতরে যারা গেল তাদের নাম আমরা কি বলবো? ভেতরে যেহেতু গেল এন্ডোডার্ম। দেখছো ভেতরের কোষগুলোর নাম হচ্ছে এন্ডোডার্ম। আমি লেয়ার কালারটা চেঞ্জ করে দিই। যে কোষগুলো ভেতরে গেল তাদের নাম কি হয়ে গেল মুহিম? এন্ডোডার্ম। ঠিক কিনা? ঠিক কিনা? একবারে বাইরের যে কোষগুলো এখন থেকে গেল এই কোষগুলোর নাম এখন আমরা কি বলবো? এক্টোডার্ম। তাহলে বলো তো কোন লেয়ারটা আগে আসলো? এটা হচ্ছে ফার্স্ট লেয়ার। এক্টোডার্ম কি? সেকেন্ড লেয়ার। তাহলে এবার বলো মাঝখানে কিছু কোষ এখনো বাকি আছে না? এই যে কোষগুলো আছে না এখানে, এই যে ভেতরের কোষগুলা কোথায় পড়ছে? এখানে না মুহিম? এগুলো কি না? তোমরা আমাকে বলো। তাহলে এবার বলো তো এক্টোডার্ম এন্ডোডার্মের মাঝখানে যে কোষ এদের নাম কি? মেজোডার্ম। দেখছো কনসেপ্ট সহ আমি তোমাদের পড়াই দিছি। প্রিয় স্টুডেন্ট, বলো তো পরিপাক নালী তৈরি হইতেছে না? গ্যাস্ট্রো মানে পরিপাক নালী। গ্যাস্ট্রো মানে কি? পরিপাক নালী। তাহলে বলো তো এটার নাম যদি মরুলা হয়, ব্লাস্টোসিল নামক গহ্বর আছে এই জন্য এটা ব্লাস্টুলা, তাহলে এখানে গ্যাস্ট্রো বা পরিপাক নালী আছে, এটার নাম আমি কি দিয়ে দিব? গ্যাস্ট্রুলা। কি নাম দিয়ে দিব? গ্যাস্ট্রুলা। গ্যাস্ট্রুলা কি? একটা দশা। ঠিক আছে, দিস ইজ গ্যাস্ট্রুলা। ওকে প্রিয় স্টুডেন্ট, এবার বলো আমাকে ধাপগুলো কি এবার পারবা তোমরা? প্রথমে দুইটার মধ্যে নিষেক, জাইগোট, মরুলা, ব্লাস্টুলা, গ্যাস্ট্রুলা। ধাপ পারবা কিনা? কোনটার পর কোনটা আসতেছে? এবার তোমরা আমাকে বলো তো ব্লাস্টোসিল তৈরি হয় কোন দশায়? ব্লাস্টুলা দশায়। ঠিক আছে, পরিপাক নালী তৈরি হয় কোন দশায়? গ্যাস্ট্রুলা দশায়। এবার বলো তো আমাকে ভ্রূণের যে তিনটা স্তর কোন দশায় তৈরি হয়? ভ্রূণের যে তিনটা দশা, লেয়ার যে তিনটা ভ্রূণের, কোন দশায় তৈরি হলো? গ্যাস্ট্রুলা দশায় তৈরি হলো। রাইট? আশা করি সবাই বুঝতে পেরেছো। তাহলে ট্রিক তো শেখাই দিলাম। এখন আমাদের পরীক্ষায় প্রশ্ন আসবে, সেটা হলো বলো তো পর্ব কয়টা? 1 2 3 4 5 6 7 8 9। তোমাদের যদি আমি প্রশ্ন করি যে কোন পর্বের প্রাণীটা সবচেয়ে উন্নত আর কোন পর্বের প্রাণীটা সবচেয়ে অনুন্নত, পারবা এটা আনসার দিতে? মুহিব, সবচেয়ে উন্নত হচ্ছে লাস্টেরটা, উন্নতি অনুযায়ী বড় হয়। সবচেয়ে অনুন্নত কোনটা? এইটা। তাহলে পরীক্ষায় যদি তোমাদের প্রশ্ন আসে যে ভ্রূণের স্তর নাই কাদের, এটা না? ঠিক কিনা? এরপরে বলো তো ভ্রূণের স্তর যদি তৈরি হয়, কে আগে তৈরি হয়েছে? এন্ডোডার্ম। এন্ডোডার্মটা যখনই তৈরি হয়েছে আমরা বাইরেরটার নাম এক্টোডার্ম বললাম না? তাহলে বলো প্রথম স্তর কোনটি? এন্ডোডার্ম। সেকেন্ড লেয়ার কোনটি? এক্টোডার্ম। থার্ড লেয়ার কোনটি? মেজোডার্ম। তাহলে বলো তো একটা প্রাণীতে দুইটা ভ্রূণ স্তর আছে, কোনটা তাহলে নাই? একটা প্রাণীতে দুইটা লেয়ার পাওয়া যায়, এই তিনটার মধ্যে তাহলে কোনটা নাই? বলো বলো বলো। দ্বিস্তরী প্রাণী বা যাদের একটা, এই যে চোখ মুখ বন্ধ করে উত্তর, ইয়েস থার্ড লেয়ার যেটা সেইটা নাই। আমি কি লিখে দিছি না এখানে? মেজোডার্ম হচ্ছে থার্ড লেয়ার। রাইট? তাহলে বলো তো 2 নম্বর প্রাণীটা কয় স্তরী? দ্বিস্তরী। ঠিক কি না? তাহলে তার কোন লেয়ারটা নাই? মেজোডার্ম নাই। তোমরা কি জানো মেজোডার্ম নাই বলেই এর একটা ওখানে একটা হচ্ছে আঠার মতো একটা লেয়ার থাকে, ওইটাকে বলে মেজোগ্লিয়া। কি বলা হয় মুহিব? মেজোগ্লিয়া। এই দেখো গ্লু মানে কিন্তু আঠা, গ্লুগ্লিয়া আঠা। তাহলে বলো তো মেজোগ্লিয়া কি কোষের স্তর নাকি আঠালো পদার্থের স্তর? আঠালো পদার্থের স্তর, ওটা কিন্তু কোনো ভ্রূণের স্তর নয়। তাহলে বলো তো 1 নম্বর স্তরবিহীন, 2 নম্বর দ্বিস্তরী, 3 নম্বর পর্ব কয় স্তরী মুহিব? ত্রিস্তরী। 4 নম্বর পর্ব 4 স্তরী। 4 স্তরী বলে কিছু নাই। এই প্রশ্নের উত্তর এখন পারবা? কত সহজ দেখছো। 1 স্তরবিহীন, 2 দ্বিস্তরী, 3 ত্রিস্তরী, 4 ত্রিস্তরী, 5 ত্রিস্তরী, 9 ত্রিস্তরী। পারবা প্রশ্নের উত্তর দিতে? পারবা পরীক্ষার হলে? বলো বলো এই ট্রিকটা মনে থাকবে কিনা? আমি কিন্তু যখন নিডারিয়া পর্ব পড়াবো তখন কিন্তু আর এটা পড়াবো না। নিডারিয়া পর্বের 2টা স্তর থাকে, মেজোডার্ম থাকে না, তাহলে মেজোগ্লিয়া থাকে। ঠিক আছে? আচ্ছা, তাহলে এবার আমরা চলে আসি। আমি তোমাদের এই চ্যাপ্টারটা যেদিন শেষ করবো এরকম একটা চার্ট দিয়ে দেবো, একটা চার্ট পড়বা পুরো চ্যাপ্টার শেষ। তাহলে আজকে থেকে আমরা চার্ট ফিল আপ করা শুরু করব। প্রথমে ভ্রূণ স্তর পড়তেছি। বলো তো পরিফেরা কয় স্তরী মুহিম? স্তর বিহীন। নিডারিয়া কয় স্তরী? দ্বিস্তরী। কোন স্তরটা নাই নিডারিয়াতে?
মেজোডার্ম নাই, কি আছে? মেজোগ্লিয়া আছে। মাথায় রাখতে হবে মেজোগ্লিয়া কিন্তু ভ্রূণস্তর নয়। প্লাটিহেল মিনথিস কয় স্তরী? তার বাকি সব ত্রিস্তরী। পরীক্ষায় যদি প্রশ্ন আসে এটা দেয়, এটা দেয়, এটা দেয়, এটা দেয়, নিচের কোনটি ত্রিস্তরী নয়? উত্তর কি? রাইট? ঠিক আছে মুহিব, তাহলে আমরা ছকের দেখো আজকে 1 2 3 4 5 6 7 8 8টা ছকের মধ্যে দেখো আমরা মোটামুটি 12% 13% পড়ে ফেলছি। কয় পার্সেন্ট? 13% পড়ে ফেললাম এই চ্যাপ্টারের। বলো এই প্রশ্নের উত্তর দাও সবাই দ্রুত। 18টা স্লাইডের মতো 9টা স্লাইড মনে হয়ে গেল। প্রশ্নের উত্তর দাও সবাই। মুহিব দেখো, দ্বিস্তরী প্রাণীতে অনুপস্থিত। দ্বিস্তরী মানে কি? দুইটা স্তর। তাহলে এন্ডোডার্ম এবং একটোডার্ম। তাহলে কি নাই? মেজোডার্ম নাই, অনুপস্থিত এটা। তাহলে উপস্থিত কোনটা? মেজোগ্লিয়া। ঠিক আছে, এটা উত্তর। দ্বিস্তরী প্রাণীদের দুইটি স্তরের মাঝে কি থাকে? মেজোগ্লিয়া থাকে। মেজোডার্ম যেহেতু নাই তাহলে মেজোগ্লিয়া থাকে, আঠালো একটা পদার্থ থাকে। ঠিক আছে। কাইটন, আমি আরেকবার বলি, বলো কাইটন কয় স্তরী? দেখি পারো কি না, দ্রুত প্রশ্নের উত্তর দাও। কাইটন কয় স্তরী? এই যে মুহিব ভাই ভুল করছে, তখন তো খুব পণ্ডিত ছিলেন। মাথা যদি না খাটান না পরীক্ষার হলে পারবেন না। দোষ দিবেন কি? বায়োলজি কঠিন, কারণ আপনি তো কোরিলেশন করতে পারেন না। দোষ বায়োলজি, রাইট? এই যে দেখো, কাইটন নট কাইটিন। কাইটন একটা প্রাণী, মনে আছে কোন পরের প্রাণী? মলাস্কা পরের প্রাণী। আর মলাস্কা মানে কি? ত্রিস্তরী। এবার বলো পাইলা গ্লোবোসা কোন পরের প্রাণী? বসা। বসা মানে আপেল গাছের নিচে বসা। এটা আপেল শামুকের বৈজ্ঞানিক নাম না? আপেল শামুক কোথায়? মলাস্কা। মলাস্কা কয় স্তরী? ত্রিস্তরী। প্রশ্নের নাকি উত্তর পারে না, পোলাবান বলে প্রশ্ন মুখস্থ করতে হয়। এটা বলো হোমোসেপিয়েন্স, এটা আবার কি? মানুষ। এর ভ্রূণস্তর কয় স্তরী? 1 স্তরবিহীন, 2 দ্বিস্তরী, বাকি সব ত্রিস্তরী। স্টারফিশ কোথায়? একাইনোডার্মাটা 8 নম্বর পর্ব, রাইট? ত্রিস্তরী। চোখ কৃমির বৈজ্ঞানিক নাম? এটা তো একটু সমস্যা হয়ে গেল। হ্যাঁ, চোখ কৃমির কোনটি নেই? ও আচ্ছা, প্রশ্নটা একটু একটু ভুল আছে। এই প্রশ্নটা একটু ভুল আছে। গোল গুড়া হুক, ফাইলেরিয়া, চোখ চাবুক, এই 6টা কৃমি হচ্ছে, এই 6টা কৃমি হচ্ছে নেমাটোডা পরের প্রাণী, বুঝছো নাকি? প্লাটিহেল মিনথিস। চোখ কৃমি, চাবুক কৃমি, গোল কৃমি। আচ্ছা, চোখ কৃমি এইভাবে মনে রাখবা, নেমাটোডা। এটা পরে তোমরা পারবা, হ্যাঁ, যেদিন নেমাটোডা পড়াবো। নেমাটোডা, তাহলে নেমাটোডা মানে কি মুহিব? ত্রিস্তরী। ঠিক আছে। টেনিয়াসোলিয়াম, এটা কিন্তু প্লাটিহেল মিনথিস, এটাও ত্রিস্তরী। তাহলে তোমাদের আমি যদি এখন বলি, বলো তো নেমাটোডার কৃমি কয় স্তরী? ত্রিস্তরী। প্লাটিহেল মিনথিস যেহেতু 3 নম্বর পর্ব, এটাও ত্রিস্তরী। চকচকে কৃমি, এটা মলাস্কা পরের প্রাণী, তাই না? চকচকে কৃমি, এটা মলাস্কার প্রাণী। তাহলে যত কৃমি আছে সব কয় স্তরী? যত কৃমি আছে সবগুলো কয় স্তরী? ত্রিস্তরী। তোমরা কি আমার প্রশ্নের উত্তর পাচ্ছ? 11,083 কমেন্ট করছো। তোমরা কি প্রোডাক্টিভ কমেন্ট করছো? প্রিয় স্টুডেন্ট, এখন আমরা আসি সিলমে, তারপর আরেকটা স্লাইড পড়াইলেই পড়া শেষ। ঠিক আছে, এখন আমরা একটা স্লাইডে আসি, এরপর আমরা আরেকটা পর্ব পড়াবো, পড়া শেষ। তোমাদের কি এখন ব্রেক লাগবে? তোমাদের কি ব্রেক এখনই লাগবে নাকি এইটা পড়ায় ব্রেক দেবো? বলো, এইটা পড়ায় ব্রেক দিব নাকি পরে ব্রেক লাগবে? ওই ট্রিকটার কথা মনে করো। ঠিক আছে, শুক্রাণু। ঠিক আছে মুহিব, টপিকের নাম কি? সিলম। তোমরা কি জানো সিলম মানে গহ্বর বা ক্যাভিটি? সিল মানে গহ্বর না, এটা ফাঁকা জায়গা। তাহলে সিলম মানেও একটা ফাঁকা জায়গা। ঠিক আছে, ঠিক আছে মুহিব, এটা কি? শুক্রাণু। এটা কি? ডিম্বাণু। দুজন মিলিত হলো কি? জাইগোট। জাইগোটের পর কি হবে? মরুলা। মরুলার পর কি হবে? হোয়াট ইজ দিস? দিস ইজ ব্লাস্টুলা, রাইট? ব্লাস্টুলার পরে যে দশাটা হয়, তোমরা আমাকে একটা জিনিস কও, সেটা হলো ব্লাস্টুলার পরে যে দশাটা হয় ওটা কি এরকম না?
কিছু কোষ ভেতরে যায়, বলো তো কয়টা স্তর তৈরি হলো? বলো, এই স্তরটার নাম কি? এন্ডোডার্ম, ঠিক না? তাহলে বাইরের স্তরটার নাম কি? এক্টোডার্ম, ঠিক কিনা মুহিম? তাহলে ভেতরে যে লেয়ারটা আছে এটার নাম কি? এই কোষগুলোর নাম কি? এই কোষগুলোর নাম কি মুহিম? ভ্রূণের যে 3টা স্তর আমি পড়াইছিলাম কিছুক্ষণ আগে, এটার নাম কি বল? কি নাম? মেজোডার্ম। দিস ইজ মেজোডার্ম, ঠিক আছে, দিয়ে দিলাম। দিস ইজ থার্ড লেয়ার, ঠিক আছে বন্ধুরা। আমরা এখন খুব গুরুত্বপূর্ণ একটা টপিক পড়তেছি, দ্যাট ইজ কল সিলম। সিলমে যদি কেউ কনসেপ্টটা বুঝতে পারো তাহলে তোমরা দেখবা পড়ালেখা কত সহজ, ঠিক আছে। আচ্ছা, এখন আমি তোমাদের দেখো পড়াচ্ছি কিন্তু সিলম, কিন্তু আমি তোমাদের দেখালাম ভ্রূণ স্তর। তাহলে বলো তো এই পুরো ব্যাপারটা মানুষ সিলম নামক যে টপিকটা পড়াচ্ছি, এই টপিকটা আসলে ভ্রূণ দশার ঘটনা নাকি বড় হওয়ার পরের ঘটনা? এনি আইডিয়া? ছোটবেলার ঘটনা, ঠিক কিনা? তোমাদের আমি একটা কথা বলি, আমাদের পেটের মধ্যে কি পাকস্থলীটা ছোট যখন ছিল মার্বেলের সমান ছিল না পাকস্থলীটা? এখন তো আমরা বড় হয়েছি, পাকস্থলী মার্বেল থেকে এখন এত বড় হয়ে গেছে না? তোমরা যারা বেশি খাও তাদেরটা আরও বড়। ওকে, তো পাকস্থলীটা এই যে ছোটোবেলায় যখন এতটুকু ছিল, বড় হলে তো বড় হবে। তাহলে বলো তো আমাদের পেটের ভেতরে কি একটা ফাঁকা জায়গা রাখতে হবে না? যে পাকস্থলীটা একদিন বড় হবে সে যেন জায়গা পায়, হবে কিনা মহিম? তাহলে পাকস্থলীটা একদিন বড় হবে সে যেন পেটের মধ্যে জায়গা পায়, এই জন্য ছোটবেলায় একটা ফাঁকা জায়গা তৈরি করে রাখতে হয়। এই যে দেখো সেই ফাঁকা জায়গা, দেখছো? এই যে দেখো সেই ফাঁকা জায়গা, এই যে জায়গাটা ফাঁকা করে রেখে দিছে। দেখি তোমরা বলতে পারো কি না, এই ফাঁকা জায়গাটার নামে কি আমরা সিলম বলবো না? সিলম মানে কি? গহ্বর না? তাহলে এখন কয়েকটা আমি প্রশ্ন করি, দেখি পারো কি না। এখন আমি কয়েকটা প্রশ্ন করি, বলো তো কখনো যদি প্রশ্ন করে সিলম শর্ত, হ্যাঁ দেখো সিলম কাকে বলে, তাহলে সিলম হচ্ছে একটা গহ্বর, পরে আমরা বিস্তারিত কথা বলবো, ঠিক আছে। সিলম একটা গহ্বর বা ফাঁকা জায়গা কখন দেখা যায় মুহিম? ভ্রূণ দশা। তাহলে সিলমের একটা শর্ত হচ্ছে এটা বড় হলে হয় না, এটা ছোটবেলায় দেখা যায়, এটা গহ্বর দেখা যায়। ওই যে দেখো গহ্বর, এটা অ্যাকচুয়ালি একটা গহ্বর, বুঝছো? দেখাচ্ছে এখানে দুইটা, বাট ত্রিমাত্রিক ছবি হলে এইটা আর ওইটা কিন্তু পরস্পর কানেক্টেড, বুঝছো? এই পাশে কানেক্টেড। এটা ফুটবলের ভেতরে যদি একটা আমরা পাইপ ঢোকাই দেই, তাহলে বলো তো পাইপের চারপাশের ফাঁকা জায়গাটা কি কানেক্টেড না? ইয়েস মুহিব। দেখো সিলমের কিছু শর্ত, এগুলো খুব ভালো করে জানতে হবে। সিলম ভ্রূণ দশায় দেখা যায়। তোমরা আমাকে বলো তো এই গহ্বরটা ভ্রূণের কোন স্তরের মধ্যে তৈরি হয়েছে? বলো তো ভ্রূণের কোন স্তর মধ্যে তৈরি হয়েছে মুহিব? ভ্রূণের অ্যাক্টোডার্ম, এন্ডোডার্ম না মেজোডার্মের মধ্যে তৈরি হয়েছে? মেজোডার্ম। তাহলে মনে রাখবা এটা মেজোডার্মের মধ্যে তৈরি হয়। মেজোডার্ম বলো তো কয় নম্বর ভ্রূণ স্তর? 3 নম্বর ভ্রূণ স্তর। তাহলে বলো তো সিলম নামক গহ্বরটি এক স্তরবিহীন প্রাণীতে দেখা যাবে? তাতে তো মেজোডার্মই নাই, কোনোটাই নাই। দ্বিস্তরী প্রাণীতে কি দেখা যাবে এই গহ্বরটা? না, তাদের তো মেজোডার্মই নাই। ত্রিস্তরী প্রাণী হইতে হবে, রাইট? ত্রিস্তরী প্রাণী হলে মেজোডার্ম থাকে, আর মেজোডার্ম থাকলে মেজোডার্মের ভেতরে গহ্বর থাকবে, ঠিক কিনা? তাহলে ভ্রূণ দশায় দেখা যায় কয় স্তরী প্রাণীতে? ত্রিস্তরী প্রাণীতে, ঠিক আছে। কিসের মধ্যে দেখা যায়? মেজোডার্মের মাঝে। তোমরা আমাকে বলো, আজকে যদি তুমি এখানে একটা ফাঁকা জমি রেখে যাও, 10 বছর বিদেশ থাকো, ঢাকা শহরে ফিরে নিজের জমিটা খুঁজে পাবা না। তাহলে ছোটবেলায় যদি একটা গহ্বর ভেতরে ক্রিয়েট করে রাখো, বড় হইলে কি গহ্বরটা পাবা না? চারপাশে সীমানা প্রাচীর দিতে হবে না? দিতে হবে। তাহলে তোমরা আমাকে বলো তো, এই যে এই পাশে একটা কি পর্দা থাকবে না এদিকে, এবং ভেতরের দিকে দিতে হবে না? তোমরা আমাকে বলো এই পর্দাটা ভ্রূণের কোন স্তর তৈরি করে? দেখে বলো। সিলম নামক গহ্বরটির চারপাশে যে পর্দাটা থাকে, ভেতরের দিকে একটা স্তর, বাইরের দিকে একটা স্তর, এই দ্বিস্তরী পর্দাটা কে তৈরি করে বলো? বলো বলো কে তৈরি করতেছে? ভ্রূণের কোন স্তর থেকে এই পর্দাটা তৈরি হয়? অ্যাক্টোডার্ম দায়িত্ব নিছে, এন্ডোডার্ম নিছে নাকি মেজোডার্ম নিছে মুহিম? পরীক্ষায় কিন্তু এটা জানতে হবে। সেটা হলো মেজোডার্ম তৈরি করছে।
এই হলুদ কালারটা দেখো, কারণ মেজোডার্ম তার পাশে আছে, মেজোডার্মই তৈরি করছে, রাইট? তাহলে আমরা লিখবো মেজোডার্ম দ্বারা তৈরি পর্দা, তৈরি পর্দা থাকে। বলতো এই পর্দাটা কয় স্তরী? দ্বিস্তরী। এই পর্দাটার নাম কি যদি জিজ্ঞেস করি, উত্তর কি? পেরিটোনিয়াম। গহ্বরের চারপাশে থাকে, পেরিফেরি বরাবর থাকে, তাহলে এই পর্দাটার নাম কি? পেরি। প্রচন্ড চাপের মধ্যে আছে না সে, এই কোষগুলো তাকে ঠেলতেছে, ওই পাশে কোষগুলো তাকে ঠেলতেছে, এই পর্দাটা চাপে আছে না? তাহলে টেনশন বা চাপে থাকলে টোন কথাটা আসে, তাহলে এটার নাম কি হবে? পেরি মানে চারপাশে, এই গহ্বরের চারপাশ জুড়ে থাকে, চাপে থাকে, এই জন্য টোন। একটা পর্দা, পর্দা আসলে একটা, দুই স্তরের, আম কথাটা আসবে, আম মানে সিঙ্গেল। ঠিক আছে, দিস ইজ পেরিটোনিয়াম। ওকে, দিস ইজ পেরিটোনিয়াম। এবার বলো তো পেরিটোনিয়াম কয় স্তরী? দ্বিস্তরী। পরে যদি প্রশ্নটা এরকম বলে, পেরিটোনিয়াম থাকে কয় স্তরী প্রাণীতে? বলো, পেরিটোনিয়াম কয় স্তরী? নিজে দ্বিস্তরী। পেরিটোনিয়াম থাকে কয় স্তরী প্রাণীতে? মেজোডার্ম দ্বারা তৈরি, তাহলে ত্রিস্তরী প্রাণীতে। ঠিক না? প্রশ্ন যেমনি আসুক, প্রশ্নের যেন উত্তর পারা যায়। ঠিক আছে, ঢাকা ভার্সিটিতে আমরা এমনভাবে প্রিপারেশন গতবারও নিয়েছিলাম, গতবারও কিন্তু, গতবার থেকে এবার আমরা আরও কঠিন প্রিপারেশন নিচ্ছি। পরীক্ষার হলে কি হবে? পরীক্ষার হলে গিয়ে দেখবা পরীক্ষার হল কত সহজ, ইনশাল্লাহ। ওকে মুহেব, এবার বল, আসল জিনিসটাই তো হইল না। সিলম মানে কি? যে গহ্বর থাকে, গহ্বর থাকে তাকেই সিলম বলে। দেখছো শর্ত ফিল আপ করছে না 5টা। আমি আবার বলছি, ত্রিস্তরী প্রাণীদের ভ্রূণ দশায় মেজোডার্মের ভেতরে পেরিটোনিয়াম দ্বারা আবৃত যে গহ্বরটি থাকে, এই ফাঁকা জায়গাটার নামই হচ্ছে সিলম। তাহলে সিলম বলে পৃথিবীতে কিছু এক্সিস্ট করে না, সিলম একটা ফাঁকা জায়গা, শূন্য। এখন তোমরা আমাকে বলো তো, এখানে যদি পাকস্থলী তৈরি হয় এই পরিপাক নালীটাতে, পাকস্থলীটা কি চাপ দিয়ে একটু বড় হতে পারবে না? পারবে কিনা মহিব? এই জিনিসগুলো তখন এই ফাঁকা জায়গার দিকে সরে যাবে। তাহলে দেখছো আজকে যে জায়গাটা আমরা রিজার্ভ করে রাখতেছি ভবিষ্যতের জন্য, ভবিষ্যতে যেন ওই জায়গাটা আমরা ঠেলে ঠেলে একটু দখল করে নিতে পারি। ঠিক আছে, এখন আমি তোমাদের একটা কঠিন প্রশ্ন করব, কঠিন প্রশ্ন করব, সেটা হলো মনে রাখতে হয় কিভাবে। প্রিয় স্টুডেন্ট, তোমরা মনে রাখবে এইভাবে। ঠিক আছে, পৃথিবীতে সিলম তো ত্রিস্তরী প্রাণীতে আছে, আসছে না মুহিব? তাহলে আমরা যদি 9টা পর্বের কথা ভাবি, মনে রাখবো 1, 2, 3, এদের সিলম নাই। সিলোমেট, সিলোমেট, মানে নাই, মানে অ্যাবসেন্ট। ঠিক আছে মুহিব? তাহলে সিলোমেট 1, 2, 3। 4 নম্বর যেটা, সেটা কি মুহিব? প্রকৃত সিলম। তাহলে 4-এর পর যেটা 5 থেকে 9 পর্যন্ত, এরা কি মুহিব? প্রকৃত সিলম। বুঝতে পারছো? মনে থাকবে এটা? তাহলে আমি ছোট্ট একটা ছক দেখাই, এই ছকটা দেখাই। বলো তো, পরিফেরা, নিডারিয়া, প্লাটিহেলমিনথিস, এগুলো কি সিলম আছে? নাই, সিলমহীন। ঠিক আছে, অ্যাসিলোমেট। 4 নম্বর যেটা মুহিব, অপ্রকৃত সিলম না? 5 থেকে শুরু করে সবগুলো কি রিয়েল সিলম থাকে। দেখছো কি সুন্দর সিকোয়েন্স? নাই, আছে কিন্তু অপ্রকৃত, পরগুলো আছে। মনে থাকবে? মনে থাকবে? এই বলো, মনে থাকবে কিনা বলো তো? ব্রেক চাও না? ব্রেক চাও না? ব্রেক চাও কিনা? তোমাদের কি কোনো প্রশ্ন আছে? এই যে 3500 ক্লাস করছো, তোমাদের মনের মধ্যে কি কোনো প্রশ্ন আছে? স্যার বায়োলজি ভালো করলে কি তাড়াতাড়ি বিয়ে করা যাবে? স্যার বায়োলজি ভালো করলে কি চাকরি পাওয়া সহজ হবে? স্যার বায়োলজি পড়লে কি বুয়েট মেডিকেলে চান্স হবে? এই ধরনের কোনো প্রশ্ন নাই তোমাদের? তোমাদের এই ধরনের কোনো প্রশ্ন নাই? নাই মুহিব? একটা জিনিস মনে রাখবো মুহিব, দেখো, এই দেখো, আমি কিন্তু এখানে একটা সিকোয়েন্স দিছি, মনে রাখবা। পরিফেরা, নিডারিয়া, প্লাটিহেলমিনথিস আছে না? তাহলে প্রথমে এই 3টা পর্ব পড়ার সময় মাঝখানে নিডারিয়ার পরে দেখো টেনোফোরা বলে একটা পাই আমরা। এগুলো কিন্তু মেজর পর্ব না, এগুলো মাইনর পর্ব, বাট আরও পর্ব আছে তো, আছে না? আমরা তো 9টা মেজর পর্ব পড়ি। তাহলে দেখো 1, 2,
3, মাঝখানে একটা মাইনর পর্ব পড়ে গেছে, এগুলো সিলমবিহীন। নেমাটোডা সাথে আরো 2টা মাইনর পর্ব লেখা আছে, অপ্রকৃত সিলম। মলাস্কা থেকে সব প্রকৃত সিলম, ঠিক আছে? মনে থাকবে? দেখো 1 2 3, এই যে বলছি 1 2 3 সিলমহীন। 4 নম্বরটা দেখো, 4 নম্বরটা অপ্রকৃত সিলম, মলাস্কা থেকে প্রকৃত সিলম। তাহলে মলাস্কার আগে এই 2টা মাইনর পর্ব আছে, এরা হচ্ছে নেমাটোডার মধ্যে পড়বে, ঠিক আছে? এসআরকে এর কথা মনে আছে না? শাহরুখ খান। আমি এটা এভাবে মনে রাখি, এনআরকে নাহরুখ খান, ওকে? এসআরকে এর কথা মনে রাখবা, নাহরুখ খান হচ্ছে অপ্রকৃত সিলম, ঠিক আছে? নাহরুখ খান কি মুহিব? অপ্রকৃত সিলম, ওকে? পারবো ইনশাল্লাহ। প্রিয় স্টুডেন্ট, মনে থাকবে? আচ্ছা, এই শুধু এখানে নাহরুখ খান দিয়ে দিবা। নেমাটোডা, রোটিফেরা আর কে একটা আছে, ঠিক আছে? এন আর কে। দেখি এই প্রশ্নগুলোর উত্তর তোমরা পারো কিনা। ওকে, ব্রেক, ইটস এ ব্রেক, 1 মিনিটের ব্রেক। দেখি পারো কিনা, পারো কিনা দেখো তো। আমরা সলভ করা শুরু করি। যারা ব্রেক চাই পরীক্ষার হলে, তারা কি বলো, ভাই স্যার বাথরুমে যাব? তোমরা কি এই কাজ করো কিনা? মানে এতদিন পড়াশোনা করে নাই, আজকে একটু পড়াশোনা হইতেছে, তো ব্রেক লাগবে। ব্রেক দিব। দেখো, প্রকৃত সিলম নয়। আমাদের ওই ট্রিকটা কিন্তু সবসময় আমরা মনে রাখবো এই ধরনের প্রশ্ন আসলে, ঠিক আছে মুহিব? মুহিব বলতেছে বেশি নাকি রং হয়ে গেছে। রং কিনতে তো টাকা লাগে না। 1 2 3 নাই, সিলমহীন। 4 অপ্রকৃত বা সিউডোসিলোমেট। 5 6 7 8 9 প্রকৃত সিলোমেট বা ইউসিলোমেট। অনেকেই কিন্তু এই জিনিসটা ভুল করো, মনে রাখবা ইউ শব্দের অর্থ গুড। তাহলে বলো তো ইউসিলোমেট বলতে কোনটা বোঝায়? ইউ মানে গুড, ভালো। প্রকৃত সিলম বোঝায় না? তাহলে প্রকৃত সিলমের ইংলিশ হচ্ছে ইউসিলোমেট, ঠিক আছে? আর সিউডো মানে তো তোমরা জানো অপ্রকৃত বা ফলসিলম, ভ্রান্ত সিলম, ঠিক আছে? আর এ মিনস কি? অ্যাবসেন্ট। তাহলে অ্যাসিলোমেট কথাটা মানে সিলম নাই। মুই পারবা এখন এটা দিয়ে সবগুলো এক এক করে আমি দেখাচ্ছি। প্রকৃত সিলম নয়। তাহলে প্রকৃত সিলম কোনগুলো আগে দেখি। 5 6 7 8 9। মলাস্কা 5 নম্বর, তাহলে এটা প্রকৃত সিলম, তাহলে এটা কাটা। কর্ডাটা 9 নম্বর, এটা প্রকৃত সিলম, কাটা। একাইনোডার্মাটা 8 নম্বর, এটা কাটা। নিডারিয়া এই যে দেখো 2 নম্বর, নাই। তাহলে প্রকৃত সিলম নয় বলতে এখানে আসলে কার কথা বলছে বলো তো? সিলম হীনের কথা বলছে, তাই না? নিডারিয়া, ঠিক আছে? ভ্রান্ত সিলম, মনে রাখবা ভ্রান্ত মানে হচ্ছে ফলস বা সিউডোসিলম, সিউডোসিলম বা অপ্রকৃত সিলম। অপ্রকৃত কোনটা মুহিব? নাহরুখ খান, নেমাটোডা। কোন পর্বের সর্বপ্রথম প্রকৃত সিলম দেখা যায়? তাই বলো তো কোন পর্বে সর্বপ্রথম প্রকৃত সিলম দেখা যায়? মলাস্কা, তাই না? এই যে 5 থেকে মলাস্কা। দেখছো, মলাস্কা থেকে আরেকটা ইনফরমেশন পড়ে ফেললাম। প্রকৃত সিলম মানে মলাস্কা, ঠিক আছে? পয়লা গ্লোবসা, বসা মানে আপেল, আপেল মানে আপেল শামুক, আপেল শামুক মানে মলাস্কা, আর মলাস্কা মানে 5 নম্বর, 5 নম্বর মানে প্রকৃত সিলম। আরে সব পারতেছি। ও মাই গড, আজকে রাতে ঘুম হবে না। হঠাৎ করে এত জ্ঞান কিভাবে মাথায় চলে আসতেছে। অক্টোপাসে কোন ধরনের সিলম পাওয়া যায়? এই বলো, অক্টোপাস মানে কি? মলাস্কা না? আর মলাস্কা মানে কি? 5 প্রকৃত সিলম। সিলমহীন 1 2 3, সিলমহীন 1 2 3। এই যে হাইড্রা, হাইড্রা কি? নিডারিয়া 2 নম্বর পারবো না? সো ক্রিমি, ক্রিমি মানে কি? এইটা একটু সমস্যা আছে, হ্যাঁ? এইটা একটা প্রশ্ন, ভুল প্রশ্ন, হ্যাঁ? বাদ দাও। টেনিয়াসোলিয়াম এটা ফিতা কৃমি, হ্যাঁ? মনে রাখবা ফিতা কৃমি মানে হলো টেনিয়াসোলিয়াম, এস ফিতা কৃমি। ফিতা কৃমি মানে হচ্ছে প্লাটিহেলমিনথিস। প্লাটিহেলমিনথিস কয় নম্বর পর্ব? পরিফেরা, নিডারিয়া, প্লাটিহেলমিন। নাই। ও, এটা ভুল প্রশ্ন, হ্যাঁ? তাহলে এগুলো সিলমের প্রশ্ন হওয়ার কথা। তাহলে ফিতা কৃমি মানে হচ্ছে 9, মনে থাকবে? শেষ। আর একটা পর্ব আছে, এই পর্বটা পড়লেই আমরা আজকে
বিদায় নিতে পারবো। বাট এর আগে তোমরা কি একটি ব্রেক চাও? বলো, একটু ব্রেক চাও? প্রথম 3টা কমেন্টে যে ভোট পড়বে সেই ভোটে আমি করে ফেলবো, ঠিক আছে? না, দ্রুত ভোট দাও। না, ভেরি গুড। এই 3টার মধ্যে এখন একটা আছে, এটা আবার বড় না দিছে। বড় না মানে কি? হ্যাঁ, মোহেব এভাবে হাসা যাবে না, হাসলে বিয়ে হবে না। বন্ধুরা, নিডারিয়া পর্ব একটা সিঙ্গেল স্লাইডেই দেখবা অন্যদের সাথে তোমার ডিফারেন্স ক্রিয়েট করবে। একটা সিঙ্গেল স্লাইড পড়বো, শেষ। মলাস্কা যেমন একটা সিঙ্গেল স্লাইড পড়ছি না, এটা এক সিঙ্গেল স্লাইডেই শেষ। ওকে, পরীক্ষা এগুলোর মধ্যে আসবে। আলটিমেটলি আমি সবই কভার করতেছি। এই বলো তো, 2 নম্বর পর্ব ভ্রূণ স্তরের কথা মনে আছে? 1 স্তরবিহীন, 2 দ্বিস্তরী, 3 থেকে সব। তাহলে 2 নম্বর পর্ব কয় স্তরী মুহিব? দ্বিস্তরী। কি দারুণ না? তোমরা আমাকে বলো তো, 2টা স্তর থাকলে কি মেজোডার্ম থাকবে? না। তাহলে কি থাকবে? এন্ডোডার্ম থাকবে এবং একটোডার্ম, নাকি ডার্মিস মুহিব? ডার্ম থাকবে, ঠিক আছে? তোমরা কি জানো, বড় হলে এই প্রাণীটা যখন বড় হবে তখন এন্ডোডার্মকে বলবো এন্ডোডার্মিস। মানে হাইড্রা একটা রাস্তায় যদি ধরে ফেলো তুমি পানি থেকে, এখন সেখানে এন্ডোডার্ম পাবা, এন্ডোডার্মিস পাবা। তোমরা কি জানো একটোডার্মটার নাম হবে এপিডার্মিস বা একটোডার্মিস? এপিডার্মিস। নাম দেখে বোঝা যাচ্ছে না? এগুলো কোন দশায় থাকে? ভ্রূণ দশায়। আর এগুলো কোন দশায় থাকে? পরিণত দশায়। এটা ডার্মিস, ডার্মিস, তাই না মুহিব? আচ্ছা, স্তর নেই, 2টা স্তর থাকলে কোনটা নাই মুহিব? কি নাই? মেজোডার্ম নাই। মেজোডার্মের পরিবর্তে আঠালো একটা পদার্থ থাকে, গ্লু থাকে, নাম কি? মেজোগ্লিয়া। আরে দারুণ, ওদের অর্ধেক পড়া শেষ। ওকে, স্তরের ভিন্ন নাম। প্রিয় স্টুডেন্ট, বলো তো, এপিডার্মিস এবং এন্ডোডার্মিস আছে। তোমাদের যদি আমি প্রশ্ন করি এপিডার্মিস কোথায় থাকে? বাইরে। তাহলে হাইডার একটা ছবি দেখাই আমি তোমাদের। তাহলে হাইডার ভালো করে খেয়াল করো, একটা পরিণত হাইড্রা দেখতে এরকম। আমি কি বলছি মুহিব? পরিণত হাইড্রা। তাহলে তোমরা আমাকে বলো তো, এগুলো আমি এন্ডোডার্ম একটোডার্ম অ্যাড করতেছি নাকি এন্ডোডার্মিস এপিডার্মিস অ্যাড করতেছি? তাহলে মাঝখানে ফাঁকা থাকে, মেজোডার্ম থাকে না। এগুলো কি মুহিব? দিজ আর মেজোগ্লিয়া। ঠিক আছে মুহিব, স্তরগুলোর নাম কি? পরিণত প্রাণী না এটা? তাহলে বাইরের স্তরটার নাম কি? এপিডার্মিস, তাই না? ডার্মিস কথাটা আসছে। ভেতরের লেয়ারটার নাম কি? এন্ডোডার্মিস। তোমরা আমাকে বলো তো, এন্ডোডার্মিসটা কি? এখানে পরিপাক বা পেট না, এটা পরিপাক নালী না এটা। তাহলে গ্যাস্ট্রো এলাকাটার নাম হচ্ছে পরিপাক নালী। তাহলে পরিপাক নালীর সাথে থাকে, এই জন্য আমরা এন্ডোডার্মিসের আর এক নাম কি বলতে পারি মুহিব? গ্যাস্ট্রোডার্মিস, তাই না? তোমরা কি এটা মনে রাখতে পারবা যে ভেতরটা পরিপাক নালী হিসেবে কাজ করে? তাহলে ভেতরের কাছে যে লেয়ারটা, এই যে লেয়ারটা, হলুদ লেয়ারটা, এটার নাম গ্যাস্ট্রোডার্মিস বলা যেতে পারে, ঠিক আছে? তাহলে ওইটাই কথা বলছে, গ্যাস্ট্রোডার্মিস। কোনটা? এন্ডোডার্মিসের আরেক নাম। আচ্ছা, দংশন কোষ, দংশন অঙ্গাণু, আমি 2টা নাম লিখবো। একটা হলো নিডোসাইট আর একটা হলো নেমাটোসিস্ট। নেমাটোসিস্ট, দেখি তোমরা পারো কিনা। এখানে দংশন কোষ কোনটা, দংশন অঙ্গাণু কোনটা, দেখি পারো কিনা বলো তো। নিডোসাইট এবং নেমাটোসিস্ট বলে 2টা জিনিস থাকে তার। তোমরা আমাকে বলো এখানে দংশন কোষ কোনটা? মানে ওই যে হিপনোটক্সিন প্রবেশ করায় দেয় মুহিব। মুহিব বলে কিছু নাই, মুহিব বলে সামনে কেউ নাই, তোমরা সবাই মুহিব। তোমাদের ভেতরে এক একটা করে মুহিবের বসবাস। মুহিব দেখো, সাইট কথাটা আছে না? তাহলে এটা দংশন কোষ, সাইট মানে কোষ, ঠিক আছে? আর এটা দংশন অঙ্গাণু, অঙ্গাণু, ঠিক আছে? আচ্ছা, বেশি নেমাটোসিস্ট কোথায় পাওয়া যায়? তোমরা আমাকে বলো তো, একটি হাইড্রার কোথায় সবচেয়ে বেশি নেমাটোসিস্ট পাওয়া যায়? এগুলো হচ্ছে কোর্সিকা। তোমরা আমাকে বলো তো, কোন জায়গায় অস্ত্রগুলো বেশি রাখবে?
হাতের কাছাকাছি না? হাতের কাছাকাছি কি না? নাকি পদতলে থাকবে? হাতের কাছাকাছি। হাতের নাম কি? কি মহিম? কর্ষিকা না? তাহলে কর্ষিকাতেই সবচেয়ে বেশি দংশন অঙ্গাণু থাকবে। দংশন করো, রাইট? তাহলে আমরা ওইটাই লিখবো এখানে। এই প্রশ্নটা কিন্তু আসতে পারে। কর্ষিকা, টেন্টেকল বা কর্ষিকা, ঠিক আছে? এদের দেহ গহ্বরের নাম কি? তোমরা সবাই জানো। এর যে এই দেহ গহ্বরটা আছে, এটির নাম হচ্ছে সিলেন্টেরন। কি নাম মুহিম? সিলেন্টেরন। এই এন্টারো শব্দের অর্থ হলো পরিপাক নালী। পরিপাক নালী। আশা করছি সবাই বুঝতে পারতেছো। ওই যে বলে না, গ্যাস্ট্রো এন্টারোলজিস্টের কাছে যাও। গ্যাস্ট্রো মানে হচ্ছে পরিপাক বা পরিপাক নালী বলা হয়, এন্টারোলজিস্ট মানে হচ্ছে হজম, ওটা পরিপাক নালী। তাহলে যাদের পরিপাকের সমস্যা তারা এন্টারোলজিস্টের কাছে যায়, ঠিক আছে? আর সিল মানে হচ্ছে গহ্বর। তাহলে দেখছো এদের দেহের ভেতরে যে গহ্বরটা থাকে এটার নাম হচ্ছে সিল এন্টেরন। সিল মানে গহ্বর, সিলম, সিল আগে থেকে তো পড়তেছি, ব্লাস্টোসিল। সিল মানে গহ্বর, দেহে গহ্বরটা পরিপাক নালী হিসেবে কাজ করে, ঠিক আছে? সিল এন্টেরন, ঠিক আছে মহিম? এর আরেকটা নাম হচ্ছে গ্যাস্ট্রোভাস্কুলার ক্যাভিটি। গ্যাস্ট্রোভাস্কুলার, এ তোমাদের কিন্তু পড়া শেষ, বুঝছো? এই স্লাইড শেষ হয়ে গেলেই কিছু প্রশ্ন আছে, তাহলে পড়া শেষ, কেউ যাবা না। গ্যাস্ট্রোভাস্কুলার ক্যাভিটি, এটা আরেকটা নাম। বলো তো, গ্যাস্ট্রো মানে কি? পরিপাক না? ভাস্কুলার মানে কি? সংবহন না? সহজ কথায় বলো তো, এই ক্যাভিটিতেই পরিপাক হয়। পরিপাক হওয়ার খাবারগুলো সংবহিত হয়ে পাশে যায় না, কোষগুলোতে যায় না? তাহলে এটা আরেকটা নাম কি? গ্যাস্ট্রোভাস্কুলার ক্যাভিটি বলতে পারি না? এটা বাংলা তাহলে কি? পরিপাক ও সংবহন গহ্বর না? নাম যেমনি আসুক, অপশনের মধ্যে আমরা যেন পারি। ওইটাই সিলেন্টারন, ওইটাই গ্যাস্ট্রোভাস্কুলার ক্যাভিটি, ওইটাই পরিপাক সংবহন গহ্বর। কোনটা মুহিব? এই জায়গাটা। ওকে, এবার চলে আসি পরিপাক। প্রিয় স্টুডেন্ট, খুব জরুরি জিনিস, এদের পরিপাক কিন্তু দুই ধরনের হয়। এদের পরিপাক কয় ধরনের হয়? দুই ধরনের হয়। এই জায়গায় যে পরিপাকটা হয় এটার নাম হচ্ছে বহিঃকোষীয় পরিপাক। ফাঁকা জায়গা না, কোষের বাইরে না, বহিঃকোষীয় পরিপাক। খাবারটা কমপ্লিট পরিপাক হয় না, সেই খাবারটা কোষের ভেতরে যায়, কোষের ভেতরে গিয়ে বাকি পরিপাকটা হয়, ওইটার নাম হচ্ছে অন্তঃকোষীয় পরিপাক। তাহলে বলো, হাইড্রাতে কোন ধরনের পরিপাক হয়? বাইরে, এখানে হয় বহিঃকোষীয় পরিপাক, কোষের ভেতরে গিয়ে হয় অন্তঃকোষীয় পরিপাক, ঠিক আছে? তাহলে ওটা লেখো এখানে। পরিপাক হচ্ছে এদের দুই ধরনের, বহি এবং অন্তঃকোষীয়, ঠিক আছে? ঠিক আছে, তোমরা এবার বলো তো মানুষের কোন ধরনের পরিপাক হয়? দ্রুত কমেন্টের মধ্যে লেখো, দ্রুত মানুষের কোন ধরনের পরিপাক হয়? মানুষের কোন ধরনের পরিপাক হয় দেখি পারো কিনা। মানুষের কোন ধরনের পরিপাক হয়? দ্রুত প্রশ্ন উত্তর দেখে তো মনে হয় না যে তোমরা পারছো। মনে রাখবো, মানুষের শুধুমাত্র বহিঃকোষীয় পরিপাক হয়। মানুষের শুধুমাত্র কোন কোষীয়? বহিঃকোষীয় পরিপাক হয়। তোমরা সবাই ভুল করছো। মানুষের এক ধরনের পরিপাক হয়, বহিঃকোষীয়। এই বলো, মানুষের এটা পরিপাক নালী না? পাকস্থলী। মানুষের পরিপাকে ফাঁকা জায়গায় হয় না মুহিব? মুখটা কি ফাঁকা জায়গা না? ওখানে পরিপাক হয় কিনা? তাহলে কোষের বাইরে পরিপাক হয় মানুষের। আবার লিখতেছে অন্তঃকোষীয় পরিপাক, লেখো বহিঃকোষীয় পরিপাক। মানুষে অনলি বহিঃকোষীয়, ঠিক আছে? ফাঁকা জায়গায় পরিপাক হয় মানুষের, পাইপের ভেতরে ফাঁকা জায়গাটাতে পরিপাক হয়, ঠিক আছে মুহিব? এদের মুখ ছিদ্র, খাদ্য গ্রহণেও ব্যবহার হয়, পায়ু হিসাবে ব্যবহার হয়, ঠিক আছে? তাহলে আমরা দেখলাম বহুরূপিতা। প্রিয় স্টুডেন্ট, এদের দুইটা রূপ আছে। এদের কয়টা রূপ আছে? দুইটা। একটা নাম পলিপ আর একটা নাম মেডুসা। পলিপ ও মেডুসা। তোমাদের আমি একটা জিনিস বলি, সারা জীবন মনে রাখবা। পলিপ শব্দের অর্থ হলো এই যে এরকম পায়ের ছোট ছোট পায়ের মতো, ছোট ছোট পায়ের মতো একটা মাটির সাথে লেগে থাকে। তাহলে বলো তো, পলিপ দশাটা দেখে কি এদেরকে চলাচলে সক্ষম নাকি অচল মনে হইতেছে? তোমরা একটু বলো তো। পলিপ মানে হচ্ছে ছোট ছোট বহু পা। পলি মানে বহু, পলিপের প আছে না শেষে, মানে পা, ছোট পায়ের মতো। তা তোমরা আমাকে বলো তো, পলিপ বলতে কি বোঝায়? এমন সব নিডারিয়া পরের প্রাণী যারা একটা জায়গায় স্থির হয়ে থাকে, চলাচল করতে পারে না, ঠিক না? তাহলে বলো তো, এরা যৌন জনন করবে? এরা কি পার্টনার খুঁজতে বাইরে হইতে পারবে? পারবে না। তাহলে এদের জনন হয় অযৌন জনন, ঠিক আছে? তাহলে আমাকে বলো, পলিপ মানে সেই সকল প্রাণী, নিডারিয়ার পর প্রাণীদের বোঝায় যারা নিশ্চল এবং অযৌন জনন করে, ঠিক আছে মহিম?
আর মেডুসা শব্দের অর্থ কি? তোমরা নিশ্চয় পার্সি জ্যাকসন মুভি দেখছো, যে মেডুসা মাথার মধ্যে অনেক সাপ। তাহলে বলো তো তোমরা, মেডুসা মানে কি, সচল না নিশ্চল? বলো, সচল না নিশ্চল? বলো। মেডুসা মানে হচ্ছে সচল। তো বলো তো, সচল যদি হয় বাইরে ঘুরতে পারবে না, ঘুরলে কি পার্টনারের সাথে দেখা হবে, যৌন জনন করবে কিনা? ইয়েস। তাহলে আমরা লিখতে পারি মেডুসা শব্দের অর্থ হলো চলাচলে সক্ষম প্লাস যৌন জননে সক্ষম। এই জিনিসটা মনে থাকবে। তোমরা যে হাইড্রা দেখো না, মনে রাখবে হাইড্রা একটি মিঠা পানির পলিপ। হাইড্রা একটি মিঠা পানির পলিপ। হাইড্রা জীবনের একটা দশায় অল্প একটু চলাচল করতে পারে, বাট হাইড্রা কিন্তু এত চলে না। মাথা থাকবে, তোমাদের বইয়ের মধ্যে বলা আছে স্পষ্ট, হাইড্রা একটি মিঠা পানির পলিপ। ঠিক আছে? হাইড্রা কিন্তু নিশ্চল। হাইড্রা কি? নিশ্চল। অল্প একটু চলাচল করতে পারে, সেই আবার চলাচল 8-9 ধরনের, ওগুলো আবার পড়তে হয় তোমাদের একাডেমিকে। বাট আজকে থেকে জেনে রাখো যে তোমাদের হোল লাইফ ওয়াজ এ লাই। রাইট? মানে কি মুহিব? তোমাদের পুরো জীবন একটা মিথ্যায় ভরপুর ছিল। আচ্ছা, লাস্ট যেটা লার্ভা দশা, এদের লার্ভা দশার নাম হচ্ছে প্লানুলা। এই বলো তো, এই যে নামের শেষে উলা কথাটা আছে না, উলা কথাটা আছে কিনা? তার লার্ভা ছোটবেলার কথা বলছে নাকি বড় বেলার কথা বলছে? ছোটবেলার কথা বলছে। তাহলে উলা কথাটা দ্বারা আসলে ছোট জিনিস বোঝায়। যেমন আমরা ছোটবেলায় ছিলাম মরুলা, ব্লাস্টুলা, গ্যাস্ট্রুলা। তাহলে প্লানুলা মানে ছোট। তাহলে ছোট দশা জনের লার্ভা থাকে, দ্যাট ইজ কল প্লানুলা। প্লানুলা বলার একটা কারণ আছে, বুঝছো? এরা পাতলা, একটা প্লেন তলের মতো, কাগজের মতো, বুঝছো? বলো তো, লার্ভা দশায় বাচ্চারা কি ছোটাছুটি বেশি করে না? করে কি না? তাহলে প্লানুলা একটু মুক্ত সাঁতারু দশা। কি? মুক্ত সাঁতারু। ছোটবেলায় এরা চলাচল করতে পারে। প্রিয় স্টুডেন্ট, আমাদের কিন্তু পড়া শেষ হয়ে গেছে, এখন আমি রিভিশন দেবো। বলো, নিডারিয়া পর্বের প্রাণী, পর্ব নাম্বার কত? 2। 2 মানে কি? কয়ের সূত্র মানে এরা 2 এর সূত্র। তাহলে বলো, ভ্রূণের স্তর কয়টা? 2টা। এন্ডোডার্ম, এক্টোডার্ম। বড় হলে কি বলে? এন্ডোডার্মিস, এপিডার্মিস। এন্ডোডার্মিসের আরেক নাম কি? এ ভেতরেরটার নাম পরিপাকে জড়িত গ্যাস্ট্রোডার্মিস। রাইট? বলো তো কোন স্তরটি নেই? মেজোডার্ম। মেজোডার্মের বদলে কি আছে? মেজোগ্লিয়া। রাইট? দুই ধরনের কোষ আছে, 2 ধরনের জিনিস আছে, একটা অঙ্গাণু আর একটা দংশন কোষ। দংশন কোষের নাম হচ্ছে নিডোসাইট। সাইট মানে কোষ। অঙ্গাণুটার নাম হচ্ছে নেমাটোসিস্ট। নেমাটোসিস্ট। বেশি বেশি কোথায় পাওয়া যাচ্ছে? এগুলাকে কোষিকাতে পাওয়া যাচ্ছে। দেখো, 2 এর সূত্র মানে, তারপর হচ্ছে 2 এর সূত্র মানতেছে। এইটা দেখো, গহ্বর পরিপাক নালী, গ্যাস্ট্রোভাস্কুলার, 2 এর সূত্র মানতেছে। পরিপাক 2 ধরনের, 2 সূত্র মানতেছে। মুখছিদ্র, খাচ্ছে, বায়ুপথ হিসাবে ব্যবহার হচ্ছে, 2 এর সূত্র মানতেছে। বহুরূপিতা, এদের 2টা রূপ দেখা যায়, পলিপ এবং মেডুসা, 2 এর সূত্র মানতেছে। লার্ভা দশা শুধু 2 এর সূত্র মানতেছে না, দ্যাট ইজ প্লানুলা, প্লেন বা পাতলা। প্রিয় স্টুডেন্ট, দ্রুত আমাকে, আচ্ছা আমাদের কিন্তু পড়া শেষ, বুঝছো? আমি শুধু এখন তোমাদের এই প্রশ্নগুলো রিভিশন নেব, কিন্তু সাইন্টিফিক নেম মনে রাখা শেখাবো। ঠিক আছে? এই যে ভালো করে দেখো, প্র্যাকটিস শিট চ্যাপ্টার শেষে দিয়ে দিব না। প্রিয় স্টুডেন্ট, নিডারিয়া পর্ব থেকে কয়েকটা জিনিস পড়তে হবে। সমুদ্রের ফুল। ফুল মানে কি বলতো? একটা ফুলে নানা ধরনের বর্ণ থাকে, ঠিক না? আর একটা হলো ফুলটা দেখতে খুব সুন্দর আকৃতি। তোমরা একটা বলো তো, এটা একটা হাইড্রা। হাইড্রা, এগুলো হচ্ছে কোর্সিকা। বা এইভাবে দেখো তো, কোর্সিকা। ফুলের তোড়া লাগতেছে না মহিবিটা? নীল বোতাম, বলো তো সূর্যমুখীর মতো লাগতেছে না? এরা রঙিন এবং এরা দেখতে ফুলের মতো, এই জন্য এদেরকে আমরা ফ্লাওয়ার অফ সি বা সমুদ্রের ফুল বলতে পারি কিনা? নিডারিয়া পর্বের প্রাণীদের কি বলে? সমুদ্রের ফুল বলে। আবার চলে আসো, রেইন ফরেস্ট। বলো তো, রেইন ফরেস্ট বলতে একটা স্থান বোঝায় না? রেইন ফরেস্ট বলতে কি বোঝায়? স্থান বোঝায়, জঙ্গল বোঝায়। জঙ্গল মানে কি? যেখানে বেশি প্রাণী, বেশি উদ্ভিদ থাকে। ঠিক আছে? তোমরা কি জানো প্রবাল প্রাচীরকে বলা হয় রেইন ফরেস্ট? প্রবাল প্রাচীর বা কোরাল রিফ, বানান ভুল হতে পারে, আর ডাবলই সম্ভবত কোরাল রিফ। এই তোমরা কি প্রবাল দেখছো না? মুভিতে দেখা যায় না সমুদ্রের পাশে পাথরের মতো কিছু জিনিস? মনে রাখবা, এগুলোর নাম কোরাল, এগুলো প্রাণী। মুহিব, তাহলে সমুদ্রের পাশে যে পাথরের মতো জিনিসগুলো দেখা যায়, দোজ আর কোরাল। কোরাল মানে প্রবাল। প্রবাল কিন্তু নিডারিয়া পর্বের প্রাণী, মনে থাকবে। ওকে? এবং খুব দারুণ জিনিস হচ্ছে এগুলো প্রাণী। তাহলে তোমরা এগুলোর উপরে চড়ে নাচানাচি করো আর টিকটক করো কেন? হ্যাঁ,
ভাবো তো তোমাদের পিঠে কেউ চড়ে চড়ে নাচানাচি করতেছে এবং টিকটক করতেছে, এটা কি সেন্স মেক করে? হ্যাঁ, ওকে। রেইন ফরেস্ট কেন বলছো জানো? এই প্রবালগুলোর ভেতরে ফাঁকে ফাঁকে প্রচুর পরিমাণে সামুদ্রিক প্রাণী বসবাস করে। ফরেস্টের মধ্যে যেমন রেইন ফরেস্ট বলতে অ্যামাজনে যেমন অনেক প্রাণী এবং উদ্ভিদ আছে, প্রবালগুলোর মধ্যে অনেক প্রাণী উদ্ভিদ পাওয়া যায়, এই জন্যই কোরাল বা প্রবালগুলোকে বলা হয় রেইন ফরেস্ট। লাস্ট একটা দেখো, পৃথিবীর অন্যতম রত্ন ভাণ্ডার, এগুলোরই নাম হচ্ছে অন্যতম রত্ন ভাণ্ডার। কারণ তুমি যদি প্রবালে যাও, কোরাল রিফের মধ্যে যাও, প্রচুর পরিমাণে মাছ এবং প্রাণী পাবা। তাহলে রত্নের ভাণ্ডার না এটা? সো প্রে স্টুডেন্ট, এই জিনিসটা যেন তোমরা পারো। প্রাণীদের বলা হয় সমুদ্রের ফুল, রেইন ফরেস্ট হচ্ছে প্রবাল প্রাচীর, আর প্রবাল প্রাচীরগুলোকে বলা হচ্ছে পৃথিবীর অন্যতম রত্ন ভাণ্ডার। মুহিব, এবার আমরা হচ্ছে বৈজ্ঞানিক নাম দেখব, তাহলে আমাদের নিডারিয়া শেষ। প্রে স্টুডেন্ট বলো, মনে রাখবা কিভাবে, দেখো। সাগর কুসুম বৈজ্ঞানিক নাম মুখস্থ করে, ছোট হয়ে গেছে একটু, দেখা যাচ্ছে ওখানে? এই দেখো এখানে সাগর কুসুম কিভাবে মনে রাখবা? এই যে ডিম কথাটা আছে দেখছো, ডিয়াম, মেট্রিডিয়াম, সেনাইল, তাহলে ডিম কথাটা থাকলে কুসুম কথাটা আসবে না? মনে রাখবে এইভাবে, মেট্রিডিয়াম কথাটা থাকলেই সাগর কুসুম, পরীক্ষা কিন্তু আসতে পারে। এবার বলো তো, সাগর পাখা, পাখা মানে কি? ফ্লা বা ফ্লাই কথাটা থাকবে কি না? পাখা থাকলে কি ফ্লাই করতে পারবে কি না? তাহলে মনে রাখবা, ফ্লাবেলাম, ফ্লা কথাটা থাকলে দ্যাট ইজ পাখা, পাখা দিয়ে ফ্লাই করে, তো সাগর পাখা, ফ্লাই কথাটা থাকবে। ঠিক আছে? জেলিফিশ, ভাই এই জিনিসটা মুখস্থ করতে হবে, এটা সবসময় মাথায় রাখতে হবে। অরেলিয়া অরিতা, এটা সহজ জিনিস, জেলিফিশের নাম মনে রাখতে হবে। আবার উপরে চলে আসো মুহিব, কামান, গোলা, জেলি। তুমি বলো মুহিব, গোলা, গোলাতে হয়ে গেল গেলা, গেলা মানে কি? মাউথ, আর মাউথ মানে হলো স্টোমা, স্টোমা মানে হচ্ছে মাউথ। বলো তো, কামান, গোলা, জেলি কথাটা যেখানেই থাকবে সেখানে বলো তো আমরা গোলা কথাটা যেখানে থাকবে আমরা মাউথ কথাটা পাবো না সেখানে? গোলা কথাটা যেখানে থাকবে মাউথ কথাটা আমরা সেখানে পাবো। গোলা মানে হচ্ছে গেলা, গেলা মানে হচ্ছে মাউথ। একটু মনে রাখা কঠিন, বাট দেখা যায় না, ক্লিয়ার দেখা যায় না? আচ্ছা একটু চিন্তা করিও না, আমি একটু পরে এগুলো আবার নিয়ে আসবো, ঠিক আছে? তো বইটা যদি থাকে দ্রুত খুলে ফেলো। মুহিব দেখো, গোলা কথা থাকলে গেলা, গেলা মানে মাউথ বা স্টোমা কথাটা থাকবে, ঠিক আছে? সাগর কুসুম, কুসুম কথা থাকলে কিন্তু ডিম কথাটা থাকবে, মেট্রিডিয়াম, ডিম। পাখা কথাটা থাকলে ফ্লাই কথাটা থাকবে, ঠিক আছে? জেলিফিশ, অরেলিয়া অরিটা, এটা মুখস্থ করতে হবে। আর নীল বোতাম দেখো, আমি এভাবে মনে রাখি, পোতাম। ক্লিয়ার? দেখো, পরপিতা, মনে রাখা খুব কঠিন। এক স্টুডেন্ট সেদিন লিখছে যে আমার মেয়ে হলে কি আমার বোন হলে তার নাম লিখে দেবো পরপিতা। পরপিতা নাম খুব সুন্দর, অর্পিতা, পরপিতা, রাইট? পরপিতা শব্দটা হচ্ছে পিতা, পোতাম বা বোতাম, নীল বোতাম, ঠিক আছে? এই একটু পার হই আমরা। আচ্ছা, যারা দেখতে পাচ্ছ না তাদেরকে আমি আরেকটা জিনিস দেখাই, এটা স্লাইড দেখাচ্ছি, দেখো। ক্লাস কিন্তু শেষে আর একটু ওয়েট করো, কারণ একটু রিভিশন পোরশন আছে। নিডারিয়া ক্লাসগুলা তোমরা দেখো, কয়েকটা ক্লাস আছে, 1 2 3 4। প্রথমটার নাম হচ্ছে ধরা যাক হাইড্রোজোয়া, আর একটা দিলাম কিউবোজোয়া। এগুলোর ক্লাসের উদাহরণগুলো জানতে হবে আমাদের। লাস্টেটা দিলাম অ্যান্থোজোয়া। আর একটা কি আছে ওখানে? স্কাইফোজোয়া। তোমাদের বইয়ের মধ্যে আছে, এই শ্রেণীগুলোর উদাহরণ মনে রাখতে হবে। কেমনে মনে রাখবা দেখো, অনেকে ভয় পাইতেছো, আরে সহজ। হাইড্রোজোয়া নাম দেখে বোঝা যাচ্ছে হাইড্রা হচ্ছে হাইড্রোজোয়া ক্লাসের, সহজ, ঠিক আছে না মহিম? তুমি আমাকে বলো তো, কিউব আছে না এখানে? কিউব, কিউব মানে কি এরকম না? এটা কি বক্স না? তাহলে পরীক্ষায় মনে রাখবা বক্স জেলিফিশ। পরীক্ষায় যদি প্রশ্ন আসে বক্স জেলিফিশ কোন শ্রেণীতে থাকে? বক্স, কিউব, কিউবোজোয়া।
মনে থাকবে? মনে থাকবে? আচ্ছা, এবার চলে আসি আমরা স্কাইফোজোয়া। এটার নাম, এটা কিন্তু জেলিফিশ, হ্যাঁ, জেলিফিশ। জেলিফিশ হচ্ছে স্কাইফোজোয়া। এটা একটু কষ্ট করে মনে রাখতে হবে। মনে রাখবা, জেলির মতো ফিশ স্কাই থেকে পড়ে বৃষ্টির সময়, আকাশ থেকে পড়ে। মনে রাখা খুব সহজ। মুহিম, এই জায়গায় একটা প্রশ্ন আছে। অ্যান্থোজোয়ার বৈজ্ঞানিক অ্যান্থোজোয়ার উদাহরণ মনে রাখা একটু কঠিন, বাট আমার কাছে একটা ট্রিক আছে। অ্যান্থো কথার সাথে কি অ্যান্থার কথাটা আসে না বলো তো? অ্যান্থার শব্দের অর্থ কি বলো তো? পরাগ দণ্ড না? অ্যান্থার মানে কি? পরাগ দণ্ড না পরাগ ধানী? পরাগ ধানী, ঠিক না মহিম? তোমরা দেখো ধানের ক্ষেত্রে পরাগ ধানীটা এইরকম। ঠিক আছে, পরাগ ধানীটা এইরকম। তোমরা আমাকে বলো তো এই দুটা কি? পালকের মতো লাগতেছে না? পাখনা বা পালকের মতো লাগতেছে কিনা মহিম? তাহলে মনে রাখবা, অ্যান্থো কথাটা যেখানে থাকবে অ্যান্থার বা পরাগধানী, তাহলে পরাগধানীটা ধানের ক্ষেত্রে এরকম পালকের মতো। তাহলে দিস ইজ সমুদ্র পালক। সমুদ্র পালকটা দেখতে অ্যান্থারের মতো, অ্যান্থোজোয়া। এই মনে থাকবে? মনে থাকবে? কি মনে থাকবে? চ্যাট বক্সে এসে অনেকেই হচ্ছে ফ্রেন্ডশিপ করতেছে। যারা যারা এই কাজ করতেছে এত গুরুত্বপূর্ণ একটা ক্লাসের মধ্যে, এক কাজ করো, এগুলো স্ক্রিনশট নিয়ে রাখো। তারপর দেখবা যে তুমি কোনো জায়গায় চান্স পাওয়া, আয়সা দেখবে কান্নাকাটি করতেছে। আমি এদেরকে শুরুতেই বলছি, দয়া করে এই কাজগুলো করবা না। হ্যাঁ, টাইম যে কতটা ভ্যালুয়েবল যখন কাঁদবা তখন বুঝবা। ভাইয়া পড়ি নাই, কি হয় এখন? আমি সবসময় ভাবি এডমিশন জার্নিটা যেহেতু অনেক কঠিন, অনেক পড়ালেখা করতে হয়, তাহলে এডমিশন জার্নিতে আমরা বরং এনজয় করি। এনজয় মানে কি? কমেন্ট বক্সের মধ্যে এইরকম কথা বলা। অনেকের কমেন্ট বক্স দেখলে শরম লাগে। মানে কমেন্ট বক্সের মধ্যে তাদের কমেন্ট দেখলে মনে হয় যে এদের বয়স 18 হয় নাই। 18 বছরের মানুষের কমেন্ট এইরকম না। 18 বছরের মানুষ নির্দেশনা বসে। 18 বছরের মানুষ আর্মিতে চলে যায়। এসএসসি পাস করার পর আগে আর্মিতে জয়েন করতো মানুষজন। হ্যাঁ, কেমন লাগে না ভাই? আমি সেকেন্ড টাইমার, কমেন্টটা তো আমি দেখতে পাইলাম না। ওকেই জিজ্ঞেস করো যে কিসের ভেতর দেশে যাইতেছে। তোমাদের কোর্সের মধ্যে গত বছর 33,000 স্টুডেন্ট ক্লাস করছে, এবারও দেখবা 33, 40, 50,000 স্টুডেন্ট চলে আসবে ধীরে ধীরে। এই বিশাল সংখ্যক স্টুডেন্টের মধ্যে একটা বিশাল সংখ্যক কান্নাকাটি করবে। তুমি কেন এটাতে যাবা? তোমরা কি জানো গত বছর এই ক্লাসগুলো করে বায়োলজিতে ভালো করে মেডিকেলে চান্স পাইছে তোমাদের ভার্সিটির কাছ থেকে? তোমরা জানো এটা? গত বছর আমি জোর কইরা বলছি যে ভার্সিটি কোচিং করতেছো তো কি হয়েছে, মেডিকেলে ফর্ম ওঠাবা। কতজন যে মেডিকেলে চান্স পেয়ে গেছে। তোমাদের মধ্য থেকে এরকম মানুষ আসুক যারা ভার্সিটি ক্লাস করতেছে, ভার্সিটিতেও ভালো করবা, মেডিকেলেও চান্স হয়ে যাবে। পারবো না? আমি তো তোমাকে পড়াইলে পড়া দিয়ে ভাষায়ও দিতে পারি। আমি যদি তোমার অল্প পড়াইতে চাই, অল্প পড়ায় তোমাকে মুগ্ধ করতে পারি। তুমি যদি বলো ভাই গল্প বলেন, গল্পে গল্প আমি পড়াই দিতে পারি। ছন্দ বলেন, সেটাতেও পারি। তোমার কাজ কি? শুধু নেওয়া, মাথা কুল লিখে শুধু দেখা। এবং একটা জিনিস মনে রাখবা, ক্লাসের শুরুতে আমি কি পড়াইছি ওটা মনে রাখার দরকার নেই। এখন এখন আমি কোন জায়গায় আছি এইটা দেখো। বুঝতে পারছো? আগে কি পড়াইছি এগুলো ডাজেন্ট ম্যাটার, ওগুলো মাথায় নাই তো কি হয়েছে, আমি তো পড়বো। আমার স্লাইডের লাস্ট স্লাইডে কী লেখা আছে জানো? আমি যদি তোমাকে 2 ঘন্টা ক্লাসে পড়াই, বাসায় তোমাকে আমার থেকে 3 গুণ বেশি পড়তে হবে। 6 ঘন্টা পড়তে হবে আমি যেটা 2 ঘন্টায় পড়াইছি। ট্রাস্ট মি, আমি যেটা পড়াবো তুমি যদি 3 গুণ সময় দাও, পরীক্ষার হলে তুমি এত চমৎকার পারফরমেন্স করবা। ওকে, তোমাদের জন্য শুধু আমি দোয়া করতে পারি। তোমরা আমাকে বলো তো, অ্যাজ এ টিচার, আগে তো তোমাদের কি করতে হবে? এই যে ঘোড়াটা বাঁধতে হবে, তারপর তো আল্লাহর উপর ভরসা করতে হবে। ব্যাপারটা এরকম না যে ঘোড়া বেঁধে নামাজে যেতে হবে। ঘোড়া ছাইড়া দিছো, আল্লাহ ভরসা বইলে নামাজে গেল, তোমার ঘোড়া থাকবে? থাকবে না। শ্রম দিতে হবে। যারা শ্রম দিবা সৃষ্টিকর্তা তোমাদের ফেট চেঞ্জ করে দেবে। পুরোটাই তার হাতের মধ্যে। শ্রম দিবা না, সিরিয়াসনেস হওয়া না, ট্রাস্ট মি, তুমি কিছুই অর্জন করতে পারবে না।
জীবনে ভাইব না যে এডমিশন, ভার্সিটি এডমিশন, মেডিকেল এডমিশন ভাগ্যের উপরে। জি না, শ্রম ভাগ্য ক্রিয়েট করে, ক্রিয়েটর তোমার ভাগ্য সেভাবে লিখে দেবে। তুমি শ্রম দিবা না, ক্রিয়েটর জানে, এটা অনেক আগে থেকে জানে, এবং তোমার ভাগ্যে কি লিখে রাখছে উনি ভালো করে জানে। মুহিব, নিডারিয়া পড়তেছিলাম না, ছোট্ট করে আমি এটা রিভিশন দিই, তারপর আমরা শেষের স্লাইডগুলো জাস্ট দেখে দেখে যাব। দেখো, হাইড্রোজোয়া নাম দেখে বোঝা যাচ্ছে হাইড্রোজোয়ার উদাহরণ হচ্ছে হাইড্রা, পরীক্ষা আসবে। হাইড্রা নিডারিয়ার কোন শ্রেণীভুক্ত? হাইড্রোজোয়া। এরপর আসতে পারে বক্স জেলিফিশ, নিডারিয়ার কোন শ্রেণীভুক্ত? আচ্ছা বক্স, বক্স মানে কিউবোজোয়া, ঠিক আছে। আচ্ছা জেলিফিশ, জেলিফিশটা তো মনে রাখা কঠিন হয়ে গেছে, কিন্তু জেলিফিশ তো একটা কমন নাম, এটা তো জানতে হবে বাবা কোথায় থাকে, একটু শ্রম দিতে হবে না। আকাশ থেকে জেলির মতো ফিশ পড়ে, আকাশ মানে স্কাইফোজোয়া। ওকে, লাস্ট এটা কী ছিল? সাগর পালক, পালক মানে এরকম, রাইট? তো তোমরা একটু দেখো তো, পালকের মতো দেখতে কি? পরাগধানীগুলো, রাইট? তাহলে পরাগধানী মানে অ্যান্থোজোয়া। মনে থাকবে? মনে থাকবে? আচ্ছা, এবার চলে আসি আমরা নিডারিয়া পরের প্রাণী যা পড়লাম আমরা কোশ্চেনগুলো সলভ করি। প্রিয় স্টুডেন্ট দেখো, নিডারিয়ার দেহ গহ্বর, নিডারিয়ার দেহ গহ্বর কোনটা বলো তো মুহিব? সিলেন্টেরন না? পড়লাম না আমরা কিছুক্ষণ আগে? নীল বোতাম, এই দেখো পোটাম, রাইট? নীল বোতাম, পরপিতা, পরপিতা। নিডারিয়ার লার্ভা দশার নাম কি? আমরা পড়ছি যে নিডারিয়া পর্বের প্রাণীগুলো খুব পাতলা পাতলা হয়, প্লেনের মতো হয়, প্লানুলা। নিডারিয়ানদের বলা হয় কম্বোজ প্রাণী নাম মলাস্কা, পরিফেরাদের বলে স্পঞ্জ, কন্টক ত্বকের একাইনোডার্মাটা, সমুদ্রের ফুল বলে, তাই না? রেইন ফরেস্ট, রেইন ফরেস্ট আসলে কি? প্রবালদের বলা হয় রেইন ফরেস্ট, প্রবাল অনেকগুলো থাকে ফরেস্টের মতো, দ্যাট ইজ রেইন ফরেস্ট। হাইড্রা কোন শ্রেণীর নিডারিয়ান? হাইড্রা নাম দেখে বোঝা যাচ্ছে হাইড্রোজোয়া। হাইড্রা কয় স্তরী? দেখছো এখানে, এখানে একটা কথা আছে, ডিপ্লোব্লাস্টিক, ডিপ্লো মানে দুই, দ্বিস্তরী, ঠিক আছে। 8 নম্বরে চলে আসো, প্রবাল কি? পাথর, উদ্ভিদ, মাছ নাকি প্রাণী? প্রবাল একটি নিডারিয়া পর্বের প্রাণী, চলাচল করতে পারে না। প্রশ্ন হলো ভাই প্রবাল যে প্রাণী তার প্রমাণ কি? প্রবাল ভাঙো, ভেতরে গিয়ে দেখবো প্রাণ আছে। ওকে, তাহলে আমরা আজকে একটা জিনিস শিখলাম, প্রবালের উপর এরকম দাঁড়ায় টিকটক করবো না। ওকে, এই যে আমরা সমুদ্রে প্লাস্টিক ফেলি না, প্রবালগুলো বিনষ্ট হয়ে যায়, নষ্ট হয়ে যায়। প্রবাল নষ্ট হলে তোমরা একবার চিন্তা করো তো, প্রবালের ফাঁকে ফাঁকে যে প্রাণী, যে উদ্ভিদগুলো পাওয়া যেত, এগুলো আমরা পাবো, এগুলো হবে না। তাহলে বলো তো, প্রাণী বৈচিত্র্যটা পুরো নষ্ট হয়ে যাবে না? বুঝছো? লাস্ট একটা জিনিস আমি শেখাবো, ওকে, এটা ট্রিক দিয়ে শেখাবো, মনে থাকবে সারা জীবন। গঠন মাত্রা বা গ্রেড অফ অর্গানাইজেশন মনে রাখবা। 1 নম্বর পর্ব হচ্ছে কোষ মাত্রা, পরের পর্বটাতে গিয়ে টিস্যু আসে, টিস্যু মাত্রার প্রাণী। তারপরের পর্বটাতে গিয়ে কোষের পর টিস্যু, টিস্যুর পর কি তৈরি হয় মুহিম? অঙ্গ। যা সিকোয়েন্সটা মনে রাখবো, অঙ্গ মাত্রার প্রাণী। 4 নম্বর পরের প্রাণীটা কি মাত্রা মুহিম? তন্ত্র মাত্রা। তাহলে কিছু কোষ মিলে টিস্যু, কিছু টিস্যু মিলে অঙ্গ, কিছু অঙ্গ মিলে তন্ত্র, ঠিক আছে মুহিম? 5 নম্বরটা কি? সুপার তন্ত্রমাত্রা, তন্ত্রমাত্রার উপরে আর কিছু নাই। 6 নম্বর পর্ব কি? তন্ত্রমাত্রা। 7 নম্বর পর্ব কি? তন্ত্রমাত্রা। 8 নম্বর পর্ব কি? তন্ত্রমাত্রা। 9 নম্বর পর্ব কি? তন্ত্রমাত্রা। এটা মনে থাকবে। 1 নম্বর পর্ব কোষ মাত্রা, 2 নম্বর পর্বের প্রাণীরা টিস্যু মাত্রা, 3 নম্বর প্রাণীরা অঙ্গমাত্রা, 4 নম্বর পর্ব থেকে বাকি সবগুলাই তন্ত্রমাত্রা, ঠিক আছে? অনেকে বোঝে না এগুলো কি জিনিস। সময় থাকলে আমার যদি মনে হইতো যে আরও পড়ানো উচিত, তাইলে আমি এগুলো এক্সপ্লেন করতাম। আমার মনে হচ্ছে না এগুলো পড়ার দরকার, আরও পরীক্ষায় এগুলোই আসবে, কোন পর্বের প্রাণী কোন মাত্রা, ঠিক আছে? তাহলে এখন দেখো, কোষ মাত্রাটা পরীক্ষায় এইভাবেও থাকতে পারে। টিস্যু মাত্রার সামনে মাঝে মাঝে এই সামনে একটা কি, এদের সামনে লেজ, তাহলে কোষ কথাটা দিতে পারে, কোষ টিস্যু মাত্রা, তাহলে ভয় পাওয়া যাবে না। তাহলে বলো তো, এইরকম যদি থাকে কখনো, কোনটা দেখবা, কোষের দিকে নাকি টিস্যুর দিকে মুখে? সবসময় সেকেন্ড পোর্শনটা। পরীক্ষায় যদি অঙ্গমাত্রা না থাকে তাহলে কি দেখবা? অঙ্গমাত্রা থাকবে সামনে, করবে কি, এই যে উপরের টিস্যুটা টেনে এখানে নামাবে, যেভাবে কোষটা টেনে টিস্যুর সামনে দিছে না মুহিব, কোষ টিস্যুর সামনে কোষ দিছে না, ঠিক অঙ্গের সামনে উপরের টিস্যুটা টেনে নিয়ে আসবে। তাহলে বলো তো, টিস্যু অঙ্গমাত্রা বলতে কি বোঝাচ্ছে? অঙ্গমাত্রাকে ফোকাস করছে না? তন্ত্র মাত্রাটার দিকে তাকাও, তন্ত্রের সামনে কি অঙ্গটা টেনে নিয়ে আসবে না? তাহলে কি হবে? অঙ্গতন্ত্র মাত্রা। ফোকাস কোথায়? তন্ত্র মাত্রা। তাহলে কোষ মাত্রা
টিস্যু মাত্রা, অঙ্গমাত্রা, তন্ত্রমাত্রা, বাকি সবই তন্ত্রমাত্রা। প্রিয় স্টুডেন্ট, এখানে একটা জিনিস দেখো, আমরা মনে রাখলাম কিভাবে মুহিব, এইভাবে মনে রাখলাম। সো এই স্লাইডের কিন্তু পড়া শেষ। এই যে দেখো, এখনই আমরা এটা পড়ে ফেলতেছি। গঠন মাত্রা বলো তো, 1 নম্বর পর্ব কি মাত্রা? কোষ মাত্রা। 2 নম্বর পর্ব কি মুহিব? কোষটা নামাইছি আমরা টেনে এখানে, টিস্যু মাত্রা, তাই না? 3 নম্বর পর্বটা কি? টিস্যুটা আমরা এখানে নামাইছি, অঙ্গমাত্রা, তাই না? টিস্যু অঙ্গমাত্রা। 3 নম্বর পর্বটা কি? অঙ্গটা এখানে নামাবো আমরা, তন্ত্রমাত্রা, তাই না? আর কোষ, টিস্যু, অঙ্গ, তন্ত্র, তাই না? তন্ত্রমাত্রা। তাহলে বাকি সব কি তন্ত্রমাত্রা না? তোমরা আমাকে বলো তো, এটা যদি এখানে 100% থাকে, তাহলে আজকে মোটামুটি আমরা 40% পড়ালেখা শেষ করছি না? আরও তো 2টা ক্লাস আছে, তাহলে আমরা 120% এখানে পড়ে ফেলবো। প্রিয় বন্ধুরা, এবার এই প্রশ্নের উত্তর দাও। যদি প্রশ্নের উত্তর দিতে পারো তাহলে মনে করবো তোমরা পরীক্ষায় খুব ভালো করবা। ফন্টগুলো একটু ছোট হয়েছে, পরের ক্লাসে আমি ফন্টগুলো বড় করে নিয়ে আসবো, ঠিক আছে? বয়স লাগবে একটু, তাহলে বড় হয়ে যাবে ফন্টগুলো। প্রিয় স্টুডেন্ট, বলো তো, পরিফেরায় কোন ধরনের গঠন মাত্রা দেখা যায়? প্রশ্ন বলছে কিন্তু, যেই না গঠন মাত্রা বলছে, পরিফেরায় 1 নম্বর পর্ব। 1 নম্বর কি মুহিব? কোষ মাত্রা। হাইড্রা কি 2 নম্বর পর্ব প্রাণী না? কোষের পর 2 নম্বর পর্ব কি? টিস্যু মাত্রা। মানুষ 9 নম্বর পর্ব, এখানে ম্যাক্সিমাম মাত্রা মানে তন্ত্র মাত্রা, তাই না মুহিব? তো তন্ত্র কোথায় আছে? এই যে তন্ত্র মাত্রা আছে সামনে অঙ্গ, ঠিক আছে, এইটা ঠিক কিনা? পিলা গ্লোবোসা 5 নম্বর পর্ব। 1 নম্বর কোষ, 2 নম্বর টিস্যু, 3 নম্বর অঙ্গ, 4 নম্বর তন্ত্র, 4-এর পর সবই তন্ত্রমাত্রা। এই যে দেখো, চক্ষুবিন্দু মুহিব, চক্ষুবিন্দু, চোখ কি একটা অঙ্গ না? তাহলে চক্ষুবিন্দু একটা অঙ্গ। তাহলে বলো তো চক্ষুবিন্দু কি মাত্রা? 2 নম্বরটাতে ফোকাস করে, এইটা নাকি যেটা? এটা না? অঙ্গমাত্রা, টিস্যু অঙ্গমাত্রা, মনে থাকবে? আচ্ছা, রক্ত সংবহন তন্ত্র, নাম দেখে বলো তো কি মাত্রা এটা? আরে এই প্রশ্নটা ভুল, বলো তো এটা কি মাত্রা? তন্ত্রমাত্রা। তোমরা বলো তো, কোন পর্বে সর্বপ্রথম অঙ্গমাত্রা দেখা যায়? দেখি পারো কিনা। ফোকাস কিন্তু অঙ্গমাত্রার উপরে, দেখি তোমরা পারো কিনা, বলো। কোন পর্বে সর্বপ্রথম অঙ্গমাত্রা দেখা যায়? 1 নম্বর কোষ, 2 নম্বর টিস্যু, 3 নম্বর কি মুহিম? অঙ্গমাত্রা, রাইট? 3 নম্বর পর্ব প্লাটিহেলমিনথিসে, তাই না? সাবাস, ওই সবাই পারতেছে। কোন পর্বে সর্বপ্রথম অঙ্গমাত্রা দেখা যায়? বানাই দিয়ে দিলাম, তোমরা বলো, কোন পর্বে সর্বপ্রথম তন্ত্রমাত্রা দেখা যায়? ডি 4 নম্বর। 1 নম্বর কোষ, 2 নম্বর টিস্যু, 3 নম্বর অঙ্গ, 4 নম্বর তন্ত্র। আরে সাবাস, প্রশ্ন জ্যাম নেই দাও, দেখছো প্রশ্ন আমি চেঞ্জ করে দিলাম, ওরা উত্তর পারছে। মুহিব, এটা হচ্ছে রিটেন এক্সাম। এই প্রশ্নটা আমি দিছি হচ্ছে তোমাদের স্লাইডটা দেওয়ার জন্য, বুঝছো? পিডিএফটা আমি যখন দিয়ে দিব তোমরা বুঝবা এখানে আসলে কি বলা আছে। শোনো, তোমাদের এই চ্যাপ্টার থেকে আসলে কি পড়তে হবে রিটেনের জন্য, সেটা হলো তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসবে নিডারিয়া পরের প্রাণীদের বৈশিষ্ট্য লিখো। তাহলে 4-5-7টা বৈশিষ্ট্য লিখবা। এরা দ্বিস্তরী, এদের মেজোডার্ম নাই, মেজোগ্লিয়া আছে, এদের দংশন অঙ্গাণু এবং দংশন কোষ আছে, নাম বলবা। এদের অন্তঃকোষীয় বহিঃকোষীয় পরিপাক হয়, এদের সিলেন্টেরন বা হচ্ছে পরিপাক সংবহন গহ্বর আছে, শেষ প্লানুলা বলে লার্ভা আছে, এইটা দিয়ে দিবা। মলাস্কা পর্বের যদি বৈশিষ্ট্য চাই তোমরা আমাকে বলো তো, পারবা না? এরা নরম অখণ্ডগায়িত প্রাণী, মাংসল প্রাণী, এদের রেডুলা বা রেতিজিব্বা আছে, এদের মাংসল পা আছে, এদের আবরণটার নাম হচ্ছে ম্যান্টল, ম্যান্টল থেকে খোলক বা শেল তৈরি হয়, এদের পালমোনারি থলির বিকাশ ঘটছে, ইত্যাদি ইত্যাদি। পারবা না? এদের অর্ধমুক্ত সংবহন আছে, কি পারবা না? আচ্ছা, এই দেখো তো, দ্বিপদ নামকরণ কি? দ্বিপদ নামকরণের নিয়মাবলী বই থেকে পড়ে নিলে পারবা না তোমরা? এটা পারবা? হায়ারার্কি কি এটা দেখবা, ট্যাক্সোনমিক হায়ারার্কি অনুযায়ী ট্যাক্সনের নাম লিখো। হায়ারার্কি মানে নিচ থেকে উপরে কিভাবে ওঠে, ওই যে দেখছো না, কিংডম, কিংডমের পর কি পর্ব, ফাইলাম, এইভাবে আস্তে আস্তে জেনাস স্পেসিস আসছে না, এগুলোই হায়ারার্কি আর কি। তাহলে এটা বই থেকে পড়ে নিতে পারবা। সিলম কি আমি আজকে বোঝাইছি তোমাদের, ত্রিস্তরী প্রাণীদের ভ্রূণ দশায় মেজোডার্মের ভেতরে দ্বিস্তরী পেরিটোনিয়াম দ্বারা আবৃত গহ্বরকে সিলম বলে। সিলমের গুরুত্ব লিখতে বলবা, সিলমের গুরুত্বটা বলো তো, পারবা না?
সিলম মানে ছোটবেলায় একটা গহ্বর ছিল আমাদের এখানে, তাহলে বড় হলে লাভ কি? বিভিন্ন অঙ্গ বৃদ্ধি পেতে পারে, তাই না? ফাঁকা জায়গা, তাহলে ঘুষি যদি মারে ভবিষ্যতে, ফাঁকা জায়গায় একটু এখনো ফাঁকা আছে, তাহলে এই ঘুষিটা অ্যাবজর্ব করে নিতে পারে, আঘাত থেকে রক্ষা করে। এগুলো তোমরা পারবা না। মাঝে মাঝে ওই ফাঁকা জায়গার মধ্যে কিছু তরল থাকে, তরলের মধ্যে খাদ্য থাকে, বজ্র থাকে, মানে খাদ্যগুলো দেয়ালকে দেয়, দেয়াল আবার বর্জ্য তাকে দেয়। সিলম নামক গহ্বরের ভেতরে যে তরল থাকে, তোমরা এগুলো পারবা না। এগুলো সহজ জিনিস, পারবা ইনশাল্লাহ। কিন্তু যেটা পড়তে হবে সেটা হলো এই যে এটা, এই প্রশ্নটা পারতে হবে। বৈজ্ঞানিক নাম আসবে, দেখো স্বাদু পানির ঝিনুক, লেম দিয়ে শুরু হয়েছে, বানানটা আজকে পড়ে নিবা। অক্টোপাস, মনে আছে তো? অক্টোপাস ম্যাক্রোপাচ, হাইড্রা, হাইড্রা ভালগারিস, জেলিফিশ, অরেলিয়া অরিতা। পারবা না? তাহলে বৈজ্ঞানিক নাম আজকে এতগুলো দিলাম, শেষ পর্যন্ত আমি 10 থেকে 15টা বৈজ্ঞানিক নাম দিব, এগুলো পড়লেই হবে। মনে রাখবা, ঢাকা ভার্সিটিতে বৈজ্ঞানিক নাম যতগুলো আসে সবগুলো পরিচিত নাম। আসবে আসবে হচ্ছে ইলিশ মাছের বৈজ্ঞানিক নাম কি, গোখরা সাপের বৈজ্ঞানিক নাম কি, টিকটিকির বৈজ্ঞানিক নাম কি, মানে যেগুলো তুমি চোখে দেখতে পাও বাড়িতে, এই বৈজ্ঞানিক নামগুলো আসবে। তাহলে সবসময় মনে রাখবা, যেটা আমরা চোখে দেখতে পাই শুধু সেই বৈজ্ঞানিক নামগুলো আসবে। বলো তোমরা এই কথাটা বুঝছো? বলো তোমরা কি জিনিসটা বুঝছো? দোয়েল পাখির বৈজ্ঞানিক নাম, ইয়েস। তোমাদের হচ্ছে এই চ্যাপ্টার শেষ হয়ে গেলে সম্ভবত এই চ্যাপ্টারের পরে হচ্ছে রিজভি ভাইয়ের ক্লাস আছে। তো আমি জানি তোমরা আমার ক্লাস খুবই গুরুত্ব দিয়ে করবা। দ্বিতীয়ত হচ্ছে আমার ক্লাসে গত বছর অনেকেই বলে আর কি হচ্ছে বেশি বেশি স্টুডেন্ট ক্লাস করতে, এর একটা বড় কারণ আছে। সেটা হলো আমার ক্লাসগুলো হচ্ছে মেন্টাল প্রেশার একটু কম থাকে, তাই না? ম্যাথ করলে প্রেশার হয়, ফিজিক্স কেমিস্ট্রি করলে প্রেশার হয়ে যায়। স্বাভাবিকভাবে বায়োলজিতে তোমরা আসো একটু রিলিফের জন্য, আমি একটু ফান টান করি, গল্পকারে একটু পড়াই যেন মনে থাকে, তো এটা হয়। তাহলে আমি বলবো যে সবার যেগুলো আছে ক্লাস সবগুলো সিরিয়াসলি পড়বা। আমি এইরকম দেখছি 33,000 স্টুডেন্টের মধ্যে মাত্র 100 জন ক্লাস করতেছে লাস্টের দিন ক্লাসে। তো তোমাদের কি আফসোস লাগে না যে আমি ওই 100 জনের মধ্যে হয়তো বা থাকবো না? এই আফসোসটা যেন এখনই ক্রিয়েট হয়। শোনো, পড়ালেখা মাঝে মাঝে এমন হয়, আজকে তোমার বাড়িতে বিয়ের প্রোগ্রাম কিংবা আত্মীয় মারা গেছে, হতেই পারে ওই দিন তুমি পড়তেই পারো নাই, কিন্তু পরীক্ষাটা দিবা, বাসে থাকো, ঘুমাও, পরীক্ষাটা দিবা বাবা। 100-র মধ্যে অথবা -22 পাইছো, বাট পরীক্ষাটা দিবা। তাহলে একদিন দেখবা যে পরীক্ষা দেওয়ার জন্য হলো পড়ালেখা হবে। যত বড় বিপদ ঘটুক ক্লাসে যেন তুমি আসতে পারো, তুমি মোবাইলের দিকে তাকাইতেছো না, কানের মধ্যে হেডফোন রেখে ঘুরে বেড়াও রুমের মধ্যে, বাট অবশ্যই অবশ্যই শুনবা। কারণ আমি মুখে যা বলবো এইটা শুধু তোমার মুখস্থই থাকবে না, এটা তোমার কানের মধ্যে বাজবে, পরীক্ষার হলে গিয়ে কাজ করবে। তুমি একা যদি পড়ো, এই টপিকগুলো তোমার পড়তে 7 দিন লাগতো, 7 দিন পরে জাস্ট 24 ঘন্টা যদি তুমি চুপচাপ থাকো, 7 দিন পরে সব ভুলে যাইতা। 2 ঘন্টার ক্লাস তোমার পড়তে লাগবে 7 দিন, পড়ার পর মাত্র 2 ঘন্টার পর সব ভুলে যাবা। তোমরা আমাকে কথা দাও আজকে যে যার ক্লাস যখনই ক্লাস হোক না কেন শেষ দিন পর্যন্ত তোমরা অ্যাটেন্ডেন্সটা এরকম রাখবো। আমি কিন্তু তোমাদের মাঝে মাঝে জিগাবো, কথা তো দিছিলা, এখন কি অবস্থা? কথা দিতেছ? কথা দিতেছ? যারা কথা দিলাম বলেছো, যারা ইনশাল্লাহ বলছো, আমি ধরে নিয়ে নিছি যে তারা মানে জীবন দাও রেখে দিবা প্রিপারেশনের জন্য। চান্স পাইলে না খুব মজা লাগে, বুঝছো, খুবই আনন্দ লাগে। আর চান্স না পাইলে কষ্ট খুব বেশি লাগে। 2টা কারণে কষ্ট লাগে, একটা হচ্ছে চান্স পাই নাই, আর একটা কষ্ট হচ্ছে যে আমার ফ্রেন্ড চান্স পাইছে, এটা নিতে পারবো না। ওকে, তাহলে আমরা এখন একটু সহজ কথাবার্তা বলি। সহজ কথাবার্তা হচ্ছে জার্নিটাকে এত কঠিন করা যাবে না। পড়া বেশি পড়তে হবে মানলাম, কষ্ট বেশি করতে হবে মানলাম, ক্লাস বেশি করতে হবে মানলাম, কিন্তু জার্নিটা কঠিন না বাবা, জাস্ট পড়ালেখা করো। ওকে, জার্নিটা কঠিন না, বেশি কষ্ট করতে হয়, বেশি পড়তে হয়, বেশি ক্লাস করতে হয়, বাট জার্নিটা কঠিন না। জাস্ট কি এটা অ্যাডভেঞ্চারের মতো মাইনা নাও। তোমরা জানো পাহাড়ে উঠতে খুবই কষ্ট, কিন্তু মজা আছে না পাহাড়ের উপরে যখন দাঁড়াবো। আমি তোমাদের ছোট্ট একটা গল্প বলি, দেন শেষ করি। আমি চন্দ্রনাথ পাহাড়ে একদিন, আমার লাইফে ফার্স্ট আমি পাহাড়ে উঠবো। আমি চন্দ্রনাথ পাহাড়ের ওখানে গেছি। সো
আমি এবং আমার সাথে যে পার্টনার আছে আমরা দুইজন মিলে সবার আগে গেছি, হ্যাঁ। তো আমাদের বারবার বলতেছে যে এই পাহাড়ে বিভিন্ন জায়গায় ডাকাতি হয়, হিস্ট্রি আছে, সাবধান। কিন্তু আমরা মানতেছি না, কারণ আকাশের মধ্যে দেখি কি দারুণ মেঘ জমছে, মানে পাহাড়ের যখন নিচে আছি পাহাড়ের টপটা দেখা যাইতেছে না, বুঝছো, পাহাড়ের টপটা দেখা যাইতেছে না, মেঘ। আমরা উঠলাম, মেঘ ভেদ করে উপরে উঠলাম, তখন দেখি আর নিচে দেখা যায় না। মনে হইতেছে পাহাড় থেকে যদি আমি হেঁটে মেঘের উপর দিয়ে হাইটে হাইটে যাইতে পারবো। আমি আমার লাইফে ফার্স্ট পাহাড়ে উঠছি, ফার্স্ট ভিউ দেখছি, যখন মাটি দেখা যাইতেছে না, মনে হইতেছে হ্যাভেন লাইক। পাহাড়ে ওঠার সময় যে কষ্ট হয়েছিল, আমি কিছুক্ষণ, আমরা অনেকক্ষণ দাঁড়ায় আছি, মেঘের নিচে যে বৃষ্টি হইতেছে এটা আমরা টের পাই নাই। তার মানে যারা আমাদের পেছনে ছিল 5 মিনিট 7 মিনিট যখন বৃষ্টি হইতেছিল পিচ্ছিল হয়ে গেছে, পড়ে যাবে, ওরা ওখানেই দাঁড়াইছিল বৃষ্টির মধ্যে, ওদের উঠতে অনেক সময় লাগছে। তাহলে মনে রাখবা, ফার্স্ট বেশি শ্রম বেশি কষ্ট করে যদি উপরে ওঠো তাহলে দেখবা তোমার পেছনে অনেকজন পড়ে গেছে, তারা আটকে আছে, উঠতে পারতেছে না, বৃষ্টি পিছল। ওকে, টপে উঠতে হবে, মেঘের উপরে উঠতে হবে। মেঘের উপরে ওঠা বলতে আমি স্বর্গে যাওয়ার কথা বলি না, মইরা গিয়ে স্বর্গে যাবে এমন না। সৃষ্টিকর্তা আমাদের সবাইকে কবুল করুক। আল্লাহ হাফিজ।